তবে রে বেয়াদব, বাসর করার এত তারা? ওইটুকু বয়সে ওসব তোর হেলথের জন্য ক্ষতিকর ছিল, আর আমাকে সামলাতে পারতি। ছাড় এসব আলোচনা, মুখ খুলতে যাচ্ছি না আপাতত, তুইও লাগাম ছাড়া হয়ে যাবি তখন। নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখা উচিত। আমার মাথা ধরেছে, এক কাপ কফি হলে ভালো হতো। বুকে ব্যথা করছে, মেডিসিন নিতে হবে দ্রুত। উষা এসব আর ঘাটলো না। সাগর অসুস্থ শুনে আর তর্কও করতে চাইলো না। তারপর বলল, আচ্ছা ফ্রেশ হয়ে আসুন, আমি নাস্তা করে আনছি। সাগর বলল, হুম। সাগর ওয়াশরুমের দিকে পা বাড়ায়। উষাকে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুচকায়, তবে বলে না কিছু। ওয়াশরুমের দরজা আটকানোর আগে শুধু মাথাটুকু বের করে সাগর শীতল কণ্ঠে বলল, শুনো সুইট বি। উষা বলল, হুম। সাগর বলল, শায়নদিল নামটা খুব পছন্দ হয়েছে আমার, একদম ইউনিক একটা নাম। আমার ছেলের নাম এটাই হবে কনফার্ম, তবে শুনে রাখো, মেয়ের নাম আমি ঠিক করব। মেয়ের নামে তুই দ্বিমত করতে পারবি না। উষা লাজুক হাসলো, লজ্জায় মাথা নত করলো, কোনো মতো অস্পষ্ট স্বরে বলল, ঠিক আছে। সাগর প্রগাঢ় হেসে দরজাটা বন্ধ করে দিল। নিজেকে এবার কেন জানি পরিপূর্ণ লাগছে তার। ঘরভর্তি বাচ্চা থাকলে তখন নিজেকে কি মনে হবে, ভেবে পেল না সাগর। আর এদিকে রমজান মাসে সব থেকে বেশি ভুগতে হয় স্কুল কলেজ ভার্সিটির স্টুডেন্টদের। সকাল সকাল উঠে ক্লাসে যাওয়া কি যে প্যারাদায়ক। চাকরিজীবীরাও এই তালিকায় আছেন। জীবিকার তাগিদে আরামায়েশকে ভুলে ছুটতে হয় টাকার পিছনে। পরিবারকে ভালো রাখার চিন্তা করতে হয় তাদের। সাদাব তেতো মুখে তৈরি হচ্ছে ভার্সিটি যেতে হবে। আজকে একটা ক্লাস টেস্ট আছে, তাই না চাইতেও যেতে হচ্ছে। এমনিতেই কাল কত পরিশ্রম করতে হয়েছে, আবার সারা রাত ঘুমায়নি। সেহরি করে একবারে ঘুমিয়েছে, শরীরটা তার চলছে না। মাথা ব্যথা, এমনিতেও এক্সামে কিছু লিখতে পারবে না। সাদাব রেডি হয়ে নিচে আসতে দেখে নাবিল ভুইয়া আরিশাকে গরম দুধ খাওয়াচ্ছে, সাথে দুটো সেদ্ধ ডিম। উষাকে কিচেনে খুঁটিনাটি করতে দেখলো, তবে সাদাবের চোখ চড়াক গাছ আরিশাকে দেখতে পেয়ে সে অতি উৎসাহের সহিত এগিয়ে গিয়ে গলা ছেড়ে বলল, ছি ছি, এই এত বড় মেয়ে হয়ে রোজা রাখিসনি? মামার বাড়িতে তো আসিস ওই চাল শেষ করতে, তাই বলে রমজানে রোজা রাখবি না? তুই না হয় ইফতারের পরে 3বার খেয়ে চাল শেষ করার যুদ্ধে নামতি। সমস্যা তো ছিল না, ফকির মিসকিনকে খাওয়ালে আইবারে রিজিক বাড়ে, নিঃসন্দেহে আমাদেরও বাড়তো না হয়। আর তুমিও ফুপি ওকে এভাবে খাওয়াচ্ছ? নাবিলা ভুইয়া ভাতিজার কথায় হেসে কোটি কোটি। এই ছেলে নিজের মেয়েকে যে এত কথা বলে অপমান করলো, খাওয়ার কোটা দিল, এসব যেন গায়ে লাগলো না। আরিশা প্রথমে সাদাবকে দেখে লজ্জায় পড়ে গিয়েছিল, কিন্তু পরে সাদাবের কথা শুনে রাগটা যেন তরতর করে বেড়ে গেল। মাকে হাসতে দেখে যেন গায়ের রক্ত টকবক করছে, নাক মুখ ফুলিয়েই বলল, তুমি কি আম্মু, তোমার মেয়েকে এত কথা শোনালো, খাওয়ার কোটা দিল, অপমান করলো, এসব তোমার গায়ে লাগেনি? উল্টা হাসছো। তোমার বাপের বাড়িতে আমাদের অপমান করা মানে আকারে ইঙ্গিতে তোমাকে অপমান করা। ছি, আবার হাসে। ঘরের শত্রু বিভীষণ। সাগর বলল, এই মোটো, আমি কি ফুপিকে কিছু বলেছি? ফুপির বাপের বাড়ি, ফুপির ঘর, সে দরকার হয় খেতে খেতে পুরো বাড়ি খেয়ে ফেলবে, তাতে তোর কি? আরিশার কিছু না হলেও তোর যে কিছু সেটা সাদাপ আমরা বুঝতেই পারছি। তোর বাপ চাচার কোনো দিক দিয়ে কম পড়েছে যে আরিশা একা খেয়ে চালের বস্তা শেষ করে ফেলবে? সাগরের জন্য নাস্তা নিয়ে বেরিয়েছে। প্রতিমধ্যে সাদাপের কথার উত্তরটাও দিয়ে দিল। সাদাপ প্রতিবাদ করে বলল, তুই আমার বোন উষি, তুই ওই শাকচুনির সাইড নিবি কেন? উষা বলল, তোর যেমন বোন আরিশারও বোন আমি। আরিশা বলল, যাক, কেউ তো আমার পক্ষে আছে, নিজের মাই তো বড় শত্রু দেখা যাচ্ছে। নাবিলা ভুইয়া এদের ঝগড়া খুব উপভোগ করেন। বাচ্চারা যদি একটু আধটু এমন ঝগড়া না করে তাহলে কিভাবে হবে? এটাকে মাতিয়ে রাখতেই তো এমন বিচ্ছুদ দু একটা দরকার পড়ে। হয়েছে সাদাব, তুইও চুপ কর, আরিশাও চুপ কর। আরিশা একটু অসুস্থ, কাল সকালে বমি হয়েছে, পেটেও ব্যথা, তাই রোজা ভেঙে ফেলেছে। তাতে এত কিছু খেলো, বদহজম হয়েছে মেবি। সাদাবকে আরিশার অসুস্থতার কথা শুনে একটু চিন্তিত দেখালো, কিন্তু সে মুখটাকে স্বাভাবিক রেখেই বলল, তা তো হবেই ফুপি, একসাথে এত কিছু দেখে মাথা ঠিক ছিল না, তাই গ্রোগ্রাসে গিলেছে, ওভারলোড হয়ে যাওয়া এখন বদহজম হয়েছে। উফ সাদাব, সবসময় এমন ভাল লাগে না। যা তো ওকে নিয়ে ভার্সিটি যা, সাবধানে যেও আপু, আমি রুমে যাই খাবারগুলো নিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উষা যা, তুই সাগরের খাবারগুলো নিয়ে যা, ছেলেটার খিদে লেগেছে। উষা চলে গেল উপরে নিজের রুমের দিকে। নাবিলা ভুইয়া আবারও সাদাবকে বলল, বাবা তুই তোর সাথে ওকে নিয়ে যা, বুঝলি, মেয়েটা অসুস্থ। সাদাব মাথা নাড়িয়ে সাই জানাই। আরিশাকে নিচে আসতে বলে সে গ্যারেজে গেল বাইক বের করতে। আরিশাও ততক্ষণে খাওয়া শেষ। আরিশা নিচে আসতেই বাইক স্টার্ট দিল সাদাব। মুখে কিছু বলল না, ঝগড়া করেছে বলে কি রাগ কমে গেছে নাকি? আরিশাও আগ বাড়িয়ে কিছু বলল না, কিন্তু সাদাব যে তার কথা ভেবে বাইকের স্পিড নর্মাল রেখেছে, খুব স্মুথলি বাইক চালাচ্ছে তা নজর এড়ায়নি। এতটুকু কেয়ার দেখে সে হেলমেটের আড়ালে মুচকে হাসলো। সাদাব গ্লাসে একবার দেখলো সে হাসতে থাকা চোখ জোড়া, পরপর নিজের ঠোঁট কামড়ে হাসলো। আর এদিকে নাবিলা ভুইয়া তখনও ডাইনিং এ বসে মেয়ের যাওয়ার পানে তাকিয়ে ভাবছে সাদাব আর আরিশার কথা। দুজন ছোট থেকে সারাদিন একজন আরেকজনের সাথে লেগে থাকে, কেউ কারো থেকেই কম না। সে কি অত্যাচার তাদের দুজনের! এত বড় হয়ে গেল তাও এদের ঝগড়া বন্ধ হয়নি। তলে তলে যে দুজন দুজনকে ভালোবাসে এটাও উপলব্ধি করতে পারছে না।
অবশ্য সাদাব ইন্টার পরীক্ষা দেওয়ার পরে নাবিলা ভুইয়ার কাছে একদিন আবদার নিয়ে এসেছিল। দিনটি ছিল বুধবার, রাত 3টা বাজে সাদাব নাবিলা ভুইয়াকে রেখে ছাদে নিয়ে যায়। সে রাতে চোরের মতো ফুপির হাত ধরে বলেছিল, একটা অনুরোধ রাখবে ফুপি। এত রাতে ডেকে এনে এমন ভাবে বলায় কিছুটা আতঙ্কিত হয়েছিলেন তিনি। কুভাবনা কাজ করছিল মনে, কি এমন চাইবে তার ভাতিজা। তিনি আতঙ্কিত হয়ে বলেছিলেন, যা চাইবে তা যদি তোমার জন্য মঙ্গলজনক হয় আর বেস্ট কিছু হয়, তোমার লাইফের সাথে জড়িত গুরুত্বপূর্ণ কিছু হয়, অবশ্য আমি অনুরোধ রাখার চেষ্টা করব। তবে অবশ্যই সেটা কোনো ভালো কাজের অনুরোধ হতে হবে, খারাপ কাজে এই ফুপির সঙ্গ পাবে না। সাদাব নাবিলা ভুইয়ার সাথে অনেক ফ্রি, নিজের মেয়ের বয়সী হয়, আদর যত্ন আর আহ্লাদ সবাই বেশি তার। সাগরের পরে এই ভাতিজা তার কাছে একটু বেশি প্রিয়। যদিও সবাইকে ভালোবাসে তবুও সাদাব নিঃসংকোচে ফুপিকে সবকিছু বলতে পারে। সে তখন মিনমিন করে বলেছিল, তোমার মিনি ভার্সন বেস্ট না হয়ে যাবে কোথায় ফুপি, শুধু মাথার তার ছেঁড়া, আমার সাথে না লাগলে তার হয় না। নাবিলা ভুইয়া এই কথার মর্মার্থ কিছুই বুঝেননি। তিনি কপাল কুঁচকেই চিন্তিত স্বরে বললেন, বুঝিনি, কি বললি? আমার মিনি ভার্সন? সাদাব বলল, তোমার মেয়ে। নাবিলা ভুইয়ার দৃষ্টি নিগুড় হয়, অশান্ত মন আরো অশান্ত হয়, চিন্তা বাড়ে। সন্দিগ্ধ দৃষ্টিতে প্রশ্ন করে, আমার মেয়ে আবার কি করেছো? সাদাব বলল, কিছু করেনি, আমি চাইছি ওকে। এমন থেমে থেমে করে বলায় বিরক্ত নাবিলা ভুইয়া রোরস্বরেই বলল, এই রাতে কি মজা করছিস সাদাব? কি বলবি খোলাখুলি বল, নয়তো আমি যাই। সাদাব আমতা আমতা করে বলল, বলছি, কিন্তু তুমি না করতে পারবে না। তুমি বলেছো অনুরোধ রাখবে, কথা দিয়েছ। নাবিলা ভুইয়া হতভম্ব হয়ে যান। কখন কথা দিলেন উনি? বলেছে ভালো কিছু হলে রাখার চেষ্টা করবে। তারপর বলল, আমি কখন এই কথা বললাম? কথা দিলাম। সাদাব বলল, তুমি এক্ষুনি বললে না বেস্ট কিছু হলে, আমার লাইফের সাথে জড়িত হলে কথা রাখবে? ওইটাই তো, তোমার মেয়ে তো বেস্টই, তাই না? নাবিলা ভুইয়া বলল, হ্যাঁ আমার মেয়ে বেস্ট তো। সাদাব বলল, তো হয়েই গেল, তুমি আমাকে মেয়ের জামাই হিসেবে মেনে নিলে, কবুল করে নিয়েছো, ধন্যবাদ ফুপি। এত সহজে মেনে নিবে ভাবিনি, লাভ ইউ ফুপি। বলে ফুপির মাথায় চুমু খায় সাদাব। নাবিলা ভুইয়া হতবাক, কিংকর্তব্য বিমূঢ়। তিনি তো এখনো বুঝতে পারছেন না সাদাব কি বলল। কি চালাক ছেলে, কিভাবে কথা বেচালো। নিজের মেয়েকে কি কেউ খারাপ বলবে? নিজের কথার জালে নিজেই ফেসে গেলেন। তারপর বললেন, কি বলছিস এসব? আমি কখন ওসব বললাম? ওসব ছাড়ো, আমাকে তোমার মেয়ের জামাই হিসেবে মানতে অসুবিধা আছে? নাবিলা ভুইয়া বলল, আছেই তো। তুই তো আমার মেয়ের খাওয়া দাওয়া দেখতে পারিস না, ঘুম দেখতে পারিস না। তোদের বাসায় গেলে বলিস চালের বস্তা শেষ করতে এসেছে, তাহলে তোর কাছে মেয়ে বিয়ে দিয়ে নিশ্চিন্তে থাকবো কি করে? তুই তো আমার মেয়েকে না খাইয়ে মারবি। সাদাব বলল, উফ ফুপি, বিবাহিত মানুষদের এত খেতে হয় না, ভালোবাসায় পেট ভরে থাকে। আমি তোমার মেয়ের জামাই, ইটস ফাইনাল। কথা দিয়ে কথার বরখেলাপ করা মুনাফিকের কাজ। আমি জানি আমার ফুপি মুনাফিক নয়। নাবিলা ভুইয়া এবার আরো গম্ভীর হতে পারলেন না, হেসে দিলেন শব্দ করে। হাসতে হাসতেই বললেন, তোর বাবা মা দুজনেই কবে থেকে বলে আসছে বউ করলে আমি আরিশাকেই করব, তোকে শায়েস্তা করার জন্য। তোর ফুপা অবশ্য জানে না, এই ব্যাপারটা শুধু আমাদের বাড়ির সবাই জানে। সাদাব যেন চাঁদ পেয়ে গেল। তারপর বলল, কিন্তু তুই ওকে বিয়ে করতে চাইছিস কেন? সাদাব বলল, ভালোবাসি বলে। ওর সাথে ঝগড়া করি তো কি হয়েছে? ও আমার কাছাকাছি না থাকলে কেমন দমবন্ধ লাগে। ওকে কোনো ছেলের পাশে দেখলেও গায়ের রক্ত কেমন টকবগিয়ে ওঠে। এক নজর না দেখলে বুকে কেমন অসহ্য যন্ত্রণা হয়। এসব কি ভালোবাসা না ফুপি? নাবিলা ভুইয়া মুচকে হাসেন। ভাতিজার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, বুঝলাম, তবে আরিশার থেকে এমন কোনো ইঙ্গিত পেয়েছিস? সাদাব বলল, ওর কথা বলো না, ও একটা হাবা। এসব ওই মেয়ে বুঝবে নাকি? বাবার মতো হয়েছে, বুঝো না? নাবিলা ভুইয়া হেসে হেসে বললেন, সে যাই হোক, আমার তোর প্রস্তাবের সমস্যা নেই, বরং আমরা গুরুজন এই বিষয়ে আগাতে চাইনি তোদের এই শত্রুতা দেখে। এখন তুই যেহেতু রাজি, সমস্যা নেই, কিন্তু এটাও জেনে রাখ, আরিশা রাজি না থাকলে এই বিয়ে হবে না। এখন এসব বাদ দিয়ে পড়ালেখা কর, স্টাবলিশ হ, তখন ভাববো কেমন? সাদাব মাথা দুলাই। এতটুকু সম্মতির দরকার ছিল, তাহলে অন্তত মনে সাহস থাকে। লিপি বেগমের গলার স্বর পেয়ে উনি নিজের ভাবনা থেকে বেরিয়ে আসেন। ঠোঁটের কোণে লেপটে আছে মুচকি হাসি। তার মেয়েটা এসব জানেন না, কিন্তু মেয়ের চোখে ঠিকই সাদাপের জন্য ভালোবাসা দেখেন। আরিশার জন্য বিয়ের প্রস্তাব আসলে ওনারা পরে ভাববেন বলে না করে দেন, কিন্তু সেদিন শোয়েব খানের বন্ধুর ছেলে হয় না করতে পারেননি। আর তিনি ভিতরে ভিতরে যে এত কিছু ঘটেছে তাও জানতেন না। আর সাদাপ রিল্যাক্সে ছিল, কারণ ওর ফুপি তো আছে ওর সাথে। বিয়ে যে হবে না সেটা সে শিওর ছিল। সেদিনের ওই বিয়ে ভেঙে যাওয়ার পরে নাবিলা ভুইয়া বড় দুই ছেলেকে স্বামীকে সাদাপ আরিশার কথা জানান। দুই বাড়ির সবাইও উপস্থিত ছিল সেখানে। সাদাপ, আরাপ, উষা, সাগর বাদে শোয়েব খান, নেহাল আর আলিফ কারোরই দ্বিমত ছিল না এই প্রস্তাবে। সবাই যেন এতেই খুশি। আর এদিকে সাগর তখন ওয়াশরুম থেকে বের হয়ে বেডের উপরে একটা কালো বক্স দেখতে পাই, যার উপরে রেড আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দেওয়া। বোঝাই যাচ্ছে কোনো গিফট এটা, কিন্তু সে একটু চিন্তায় পড়লো, এই অসময়ে এত সকালে কে গিফট রেখে যাবে? 7-5 না ভেবে বক্সটা খুলে সে
বক্সের ভিতরে একটা গাঢ় নেভি ব্লু রঙের পাঞ্জাবি নজরে এলো প্রথমেই, সাথে ব্র্যান্ডেড ওয়াচ, ব্র্যান্ডেড পারফিউম, একটা ওয়ালেট নজরে পড়লো। তার মনটা পুলকিত হলো। সবকিছু যেন তার পছন্দ মতো, আর প্রত্যেকটা জিনিসই এত স্ট্যান্ডার্ড আর ইউনিক ডিজাইনের। কিন্তু সে গেস করতে পারলো না কে দিল এসব। এবার মাথায় এলো উষা দিয়েছে হয়তো। পরে আবার ভাবলো ও আবার এসব কিনলো কখন। সাগর বিছানায় বসে নড়েচড়ে দেখছিল পাঞ্জাবিটা, তখন ওই অদূর থেকে ভেসে আসে এক মিহিসর। পছন্দ হয়েছে সায়ন্দ্রিলের আব্বু। কি বলবে সাগর, অত বিস্ময়ে হতবাক, মনে তোলপাড় চলছে, কানে যেন বারবার প্রতিধ্বনিত হচ্ছে একই শব্দ, পছন্দ হয়েছে সায়ন্দ্রিলের আব্বু। কথাটা ওর উপরে কতটা প্রভাব ফেলেছে এটা কি উষা বুঝতে পারবে কখনো? এই যে সন্তানের নামের সাথে জুড়ে ওকে ডাকে, ওর দেহমন্ত প্রশান্তিতে ছেয়ে যায়। সাগর যেন ঘুরে আছে, সেভাবেই উষার দিকে তাকিয়ে থাকে সে। উষা আবারও বলল, কি হলো, কথা বলছো না কেন, পছন্দ হয়নি? সাগর নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়ায়, উষার কাছে এগিয়ে গিয়ে হাত থেকে খাবারের ট্রেটা নিজের হাতে নিয়ে বেড সাইড টেবিলের উপর রাখে। তারপর আবারও উষার কাছে আসে, গালে হাত রেখে মুগ্ধ দৃষ্টিতে দেখে উষাকে, প্রগাঢ় হেসে বলল, খুব পছন্দ হয়েছে, প্রত্যেকটা জিনিস আমার রুচিসম্মত, কিন্তু এসব কখন করলি? উষা বলল, হসপিটালে থাকতে অনলাইনে অর্ডার দিয়েছিলাম, কবে পেয়েছি হাতে, কিন্তু দেওয়ার সুযোগ হয়নি। কাল বিয়ে ছিল, আবার বাসরাতে আমাকে গিফট দিলেন, আমারও তো তাহলে কিছু দিতে হয়। গতকাল বিয়ে হবে, আগে থেকে জানলে আমি আরো এক্সপেন্সিভ কিছু কিনতাম, কিন্তু আমি তো জানি না, তাই ভাবলাম এটাই দেই। সাগর মৃদু হাসে উষার কথায়, সময় ব্যয় না করে উৎস স্পর্শ দেয় কপালে। উষাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে বলল, এক্সপেন্সিভ কিছু লাগবে না, এটাই অনেক অনেক পছন্দ হয়েছে, ধন্যবাদ সুইট বিম। উষা বলল, সারুন এবার আমাকে, কফি ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নিন। সাগর বলল, তুই শুয়ে থাক, আরো একটু রেস্ট নে, ঘুমা, না হলে শরীর খারাপ লাগবে। সাগরের কথায় উষা সায় জানায়, বিছানায় উঠে বসে সে। তারপর বলল, তবে ঘুমাবো এক শর্তে, খাবার শেষ করে নিজে থেকে ওষুধ খেয়ে নিবেন, কথা দিন। সাগর বলল, আচ্ছা খেয়ে নিব মহারানী, এবার ঘুমান আপনি। কথাটা বলে সাগর ঘরের দরজা জানালা বন্ধ করে দিল, পর্দা টেনে দিয়ে অন্ধকার করে দিল রুমটা, যেন উষা ঘুমাতে অসুবিধা না হয়। আর নিজের নাস্তার ট্রেটা টেবিলে নিয়ে চলে গেল বেলকনিতে, আপাতত সেখানেই নাস্তাটা করে নিবে। আর এদিকে বেলা তখন 12টা, গালিব বিদায় নিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। অবশ্য তখন সে প্রিয়তার সাথে চেটিং এ ব্যস্ত ছিল বলে নেহালের কথা আর খেয়াল করেনি। নেহাল যে মাকে নিয়ে নিউ মার্কেট যাওয়ার কথা বলেছে তা কানে ঢুকেনি, তাই তো সে চলে গেছে, নয়তো ঠিকই নেহালের সাথে যেত। ছুটি নিয়েছে আজকে, ঘুরে বেড়াবে আর প্রিয়তার সাথে চেটিং করবে, এই তার কাজ। যারা ক্লাস শেষ করে বের হয়েছিল বাসায় যাবে, কিন্তু প্রতিমধ্যে থেমে যেতে হয় বান্ধবী জিনিয়ার রিকোয়েস্টে। তার ভাইয়ের কাবিন ঘরোয়াভাবে করা হবে, ছেলেপক্ষ থেকে 20 জন মুরব্বী যাবেন শুধু। আর সেই বিয়ের কেনাকাটার জন্য জিনিয়া যারাকে ধরেছে। জিনিয়ার পরিবার মেয়েকে সাথে নিয়ে শপিং করতে চেয়েছিল, কিন্তু মেয়ে না করে দেয়। তার কথা হলো ওনারা যা পছন্দ করে নেবেন তাই পরবে, আর তাই দায়িত্ব পড়েছে জিনিয়ার উপরে। এদিকে যারা গত 2 দিন ধরে এমনিতেই ধানমন্ডির এদিক সেদিকে চক্কর দেয়, এই আশায়, এই বুঝি ওই অসহ্যকর লোকটার সাথে দেখা হবে এই আশায়। নিহাল তো ওকে কার্ড দিয়েছিল, কিন্তু সেই কার্ড সে হারিয়ে ফেলেছে। আর তাই তো লোকটাকে পরপর গত 2 দিন রোজা রেখেও ভার্সিটি শেষে নেহালকে খুঁজেছে, কিন্তু ভাগ্য সহায় হয়নি। আজকেও এমনিতেই শরীর খারাপ, তার উপর গায়ে হালকা জ্বরও আছে, শরীরটা ভীষণ দুর্বল। জিনিয়ার এত জোরাজুরির কারণে অবশেষে রাজি হলো নিউ মার্কেটে যেতে। উষার আর সাগরের বিয়ে উপলক্ষে নাবিলা ভুইয়া শুধু উষাকেই গিফট দিলেন, তাই তার মনটা খসখস করছে। ফাতিজার জন্য বিয়ের উপহার কিনতে এই ভোর দুপুরে রোজা রেখেও ছেলেকে সঙ্গে নিয়ে বের হয়েছেন। বাসা থেকে নিউ মার্কেটও কাছে বিদে এখানেই এলেন। অনেক ঘোরাঘুরি করে সাগরের জন্য একটা রূপার ব্রেসলেট কিনলেন। ছেলেদের স্বর্ণ পরা হারাম, তাই আর স্বর্ণ নেননি। এখন আবার শোরুমে গিয়ে শার্ট, টি শার্ট, প্যান্ট এসব কিনবেন। জুয়েলারির দোকান থেকে বের হয়ে একটু সামনে যেতেই নাবিলা ভুইয়া থেমে গেলেন। নেহাল পিছনেই ছিল, মাকে থেমে যেতে দেখে মায়ের সামনে এলো। ফ্রুকুচকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে থেকেই জানতে চাইলো, কি হয়েছে মা, হঠাৎ থেমে গেলে কেন? নাবিলা ভুইয়া বলল, আরে নেহু, ওই দেখ, ওইটা তোর ছোট ভাইয়ার বাসার সেই মেয়েটা নাম, কি যেন নাম? ও হ্যাঁ, যারা যারা। মায়ের কথায় আর চোখের ইশারায় তরির সামনে তাকায় নেহাল। সত্যি ওইটা যারা। নেহালের চোখ দুটো কেমন সেদিকে, ছোট্ট দেখতে ক্যাঙ্গারুর মতো মেয়েটার দিকে স্থির হয়ে যায়। তৃষ্ণার্ত দৃষ্টিতে সে সেদিকেই তাকিয়ে থাকে। মেয়েটা এক জুয়েলারির দোকান থেকে বের হয়ে আরেকটাতে ঢুকছে, কিন্তু বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলো না, অভিমানে চোখ ফিরিয়ে নিল। গত 10-12 দিনে একটা ফোন কলের জন্য কম অপেক্ষা করেনি। সে ভেবেছিল সেদিনই বুঝি যারা তাকে কল দিবে, কিন্তু না, যারা কল দেয়নি। সে ভেবেছে হয়তো লজ্জা পাচ্ছে তাই দেয়নি, পরে দিবে। এই ভেবে কতগুলো দিন কেটে গেল, কতগুলো রাত নির্ঘুম কেটে গেল, কিন্তু কল আর এলো না। ফোন থেকে 1 মিনিটের জন্য দূরে যেত না, যদি ওকে ফোন দিয়ে না পায় সে ভয়ে। সে তো সেদিন যারার হাবভাব দেখে ভেবেছিল যারাও বুঝি তাকে পছন্দ করে, তার কথা ভাবে। নেহালও তো বিয়ে করবে বলে মেয়ে দেখছে, যারা মায়ের পছন্দ বলে সে আপাতত চেয়েছে।
তারও তো মেয়েটাকে পছন্দ হয়েছে প্রথম দেখাতেই। মেয়েটা দেখতে ছোট কিন্তু অনেক কিউট, পজিটিভ সাইন পেয়েছে ভেবেই তো কার্ডটা দিয়েছিল সে, কিন্তু তাকে খুব বাজেভাবে হতাশ করলো। একটা তপ্ত নিঃশ্বাস ফেলে নিজেকে নিয়ন্ত্রণ করলো নেহাল। রাগ খুব অভিমানের দরুন আর সেদিকে গেল না, মায়ের দিকে তাকিয়েই বলল, হবে হয়তো, চলো তো। পৃথিবীতে একরকম দেখতে 7 জন মানুষ আছে, বুঝলে? রোজা রেখে ঘোরাঘুরি ভালো লাগে না, চলো দ্রুত বাসায় যাব, মাথা ব্যথা করছে। ছেলের কথায় নাবিলা ভুইয়াও আরো সেদিকে তাকালেন না। নেহালও খুব সূক্ষ্মভাবে যারাকে এড়িয়ে দোকানের সামনে দিয়ে বের হয়ে গেল। আর এদিকে সময়ের চাকা থেমে থাকেনি, নদীর স্রোতের মতোই গড়িয়ে গেছে রমজানের দিনগুলো। কত অজান্তেই দিনগুলো উড়ে গেল। মুঠোর ফাঁক গলে যেভাবে বালুকণা নিঃশব্দে ঝরে পড়ে, ঠিক সেভাবেই সময় অদৃশ্য স্রোতের সাথে ভেসে গেল। সুন্দর মুহূর্তগুলো কেমন নিঃশব্দে ছুটে যায়, ঠিক ভোরের শিশিরের মতো সূর্যের আলোয় মিলিয়ে যায়। চোখের পলকেই দিন ফুরোয়, স্মৃতি কেবল থেকে যায় সময়ের সাক্ষী হয়ে। ক্ষণিকের মাঝে যেন শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে রহমতের এই মাস। চারিদিকে এখন ঈদের আলোড়ন, রাস্তাঘাটে উৎসবের রং, ঘরে ঘরে চলছে ঈদ প্রস্তুতির প্রাণচাঞ্চল্য। আগামীকাল ওই পবিত্র ঈদুল ফিতর, সবার মনে আনন্দের স্রোত, সকলের মাঝে নতুন ভোরের প্রত্যাশা। মুসলমানদের জন্য বছরের সবচেয়ে হাসি খুশির দিন হলো ঈদের দিন। ঘরে ঘরে স্বজনদেরকে নিয়ে চলছে বাহারি রকমের আয়োজন। শপিং মলগুলোতে এখনো মানুষের উপচে পড়া ভিড়। ভুইয়া বাড়িতেও ঈদের জমজমাট আয়োজন। ইফতার শেষে সকলেই বসে আছে ড্রয়িং রুমে। বাসায় মেয়ে যেহেতু শুধু উষা একাই, তাই সাগর গিয়েছে আরিশাকে আনতে। স্বামীন আসবে ঈদের দিন দুপুরে। কিচেনে হরেক রকমের ডেজার্ট বানাতে ব্যস্ত লিপি বেগম আর মারিয়া জামান। লিপি বেগম রসিকতা করেই বললেন, এবার আরাফের বিয়েটাও নিয়ে ভাবতে হবে। আক না হয় করিয়ে রাখি আমরা, তানহাদের পরীক্ষা শেষে না হয় সাগর আর উষা রিসেপশনের সাথে তাদেরকেও বিয়ের আয়োজনটাও করা যাবে। তা তো তুমি ভুল কিছু বলনি ভাবি, কিন্তু আরাফের আরো মাসখানেক বাকি আছে অনার্সটা শেষ করতে। মাস্টার্সে এডমিট নিয়ে এসে ব্যবসায় হাত দিবে, তখন তানহার বাবা মায়েরও আপত্তি থাকবে না। আর তানহাও তো ছোট, বিয়ে হলে দেখবে মন মানসিকতা অন্যরকম হয়ে যায়, দায়িত্ব বাড়বে। উষাকেই দেখো না, বেচারি 2 মাস হয়ে গেল প্রায় পড়ালেখা থেকে কতটা দূরে আছে সে। মারিয়া জামানের কথায় তপ্তশ্বাস ফেললেন লিপি বেগম। কিছুটা চিন্তিত হয়ে বললেন, মেয়েটার উপর দিয়ে তো আর কম ঝামেলা যায়নি, তবে আমার বিশ্বাস আমাদের উষা ঠিক ভালো করবে। কথাটা শেষ করে কিছুক্ষণ চুপ রইলেন লিপি বেগম। একটু থেমে আবারও প্রফুল্ল চিত্তে বললেন, 2 দিন আগে তোমার ভাইজান বাবুকে ডেকে বলেছে উষাকে নিয়ে ঈদের ছুটিতে ঘুরে আসতে, এতে করে দুজনের মাইন্ড ফ্রেশ হবে, হানিমুনও হয়ে যাবে। সে কি ভাবি, খুব ভালো সিদ্ধান্ত। সাগর কি বলল পরে? সাগর যাবে বলেছে, হোটেল বুক করেছে শুনলাম। তো কোথায় যাচ্ছে সেটা তো বলেনি। ঈদের দিন রাতেই রওনা দিবে ওরা, বলেছে তখন জানাবে। দুজনের কথার মাঝেই সাদাব ফোন নিয়ে হাজির হয়। শামিন ভিডিও কল দিয়েছে, মা চাচির সাথে কথা বলতে চেয়েছে, তাই সাদাব ফোন নিয়ে এলো কিচেনে। আর এদিকে রাফিদ বসে আছে সাদাবের বিছানায়, উষা পাশেই বসা, ল্যাপটপে মেহেদির ডিজাইন দেখছে। আরিশা এই দুজন মিলে মেহেদি দিবে। আরাব গিয়েছে তানহাদের বাসায়, তানহার বাবা মাওকে যেতে বলেছে। উষার মনোযোগ ল্যাপটপে নিবদ্ধ থাকলেও রাফিদদের উস্কুস ভাব উষার নজর এড়ায়নি। নিজের মধ্যে কৌতূহল দমিয়ে রাখতে না পেরে সন্দিগ্ধ দৃষ্টিতে তাকালো ভাইয়ের দিকে। কৌতূহল ঈশ্বরে জানতে চাইলো, কি ব্যাপার ভাইজান, তোমাকে এমন অস্থির লাগছে কেন? বোনের প্রশ্ন শুনে চোখে চোখে তাকায় রাফিদ। শুকনো রোগ গিলে আমতা আমতা করে বলল, কই অস্থির লাগবে কেন, সাদাফের জন্য অপেক্ষা করছি। উষা তাও বিশ্বাস করলো না, ছোট ছোট চোখ করে তাকিয়ে রইল ভাইয়ের দিকে। রাফিদ সেই দৃষ্টি দেখে বলল, হোয়াট, এভাবে তাকিয়ে আছিস কেন? দেখছি। কি দেখছিস? এই যে তুমি ভিডিওতে কেমন মিথ্যে বলতে শিখে গেছো, ফাঁকি দেওয়া হচ্ছে আমাকে। এই পর্যায়ে রাফিদ অপ্রস্তুতভাবে হাসার চেষ্টা করলো, নিজেকে নির্দোষ প্রমাণ করতে বলল, ছি উশি, তুই ভুল ভাবছিস, এমন কিছুই না। উষা বলল, তাহলে কেমন কিছু? সাদাব বলল, কি নিয়ে কথা বলছো তোমরা? সাদাব রুমে ঢুকতে ঢুকতে উষার রাফিদের উদ্দেশ্যে কথাটা বলল। রুমে এসে একটু বসে তিনজন নানান বিষয় নিয়ে কথা বলল। এরই মধ্যে রাফিদ উষার উদ্দেশ্যে বলে উঠল, যা তো উশি, ফ্রিজ থেকে একটা ঠান্ডা পানির বোতল আর কাঁচা আমের জুস রেখেছিলি মনে আছে, সেটা নিয়ে আয়। ভাইয়ের আদেশে 7-5 না ভেবে রুম থেকে বের হয় উষা। উষা নিচে গেছে এতটুকু নিশ্চিত হতেই সাদাফের উদ্দেশ্যে রাফিদ বলল, এখনই রেডি হবি, উশির আড়ালে ও যেন কিছু টের না পায়। আমি আগে বের হবো, তারপর তুই। ওকে কিছু বলতে পারবি না? রাফিদের কথায় শেষ ভাবনায় পড়লো সাদাব। জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে রই ভাইয়ের দিকে। রাফিদ ভাইয়ের মনের কথা বুঝতে পেরে বলল, নুসরাতদের বাসায় যাব, ওরা এবার দেশে ঈদ করবে, গতকালকেই দেশে এসেছে, ঈদ উপলক্ষে কিছু গিফট দিতে হবে তাই না? সাদাব অবাক পানে তাকিয়ে রই রাফিদের দিকে। ঠোঁটের কোনো দুষ্ট হাসি, 2 ভ্রু নাচিয়ে অসভ্যের মতো মুখে অঙ্গভঙ্গি করে বলল, বাবা এত দূর, ওরা না দেশের বাইরে সেটেল, তাহলে বিড়িতে এলো কেন? আমার রিকোয়েস্টে। রাফিদের নির্লিপ্ত জবাব। সাদাব হতবাক হয়ে আবারও বলল,
তোমার এক কথায় দেশে আসতে যাবে কেন? আফিদ বলল, এক কথায় আসেনি রে বাপ, অনেক রিকোয়েস্টের পর রাজি হয়েছে। ওর বাবা মাকে বুঝিয়েছে দেশে ঈদ করবে, তার ইচ্ছে জেগেছে বিডিতে ঘুরে ঘুরে উপভোগ করবে সে। আর মেয়ে রিকোয়েস্টে রাজি হয়েছেন, এখন এত কথা বন্ধ কর, উশি চলে আসবে, রেডি হ তুই, ও যেন টেন না পায়। কেন, সে জানলেই কি? ওর থেকে লুকাতে চাইছো কেন? ও তো জানেই সবকিছু। তাহলে? আরাব বলল, লুকাতে চাচ্ছি না, ভাইয়া না করে গেছে ওকে নিয়ে যেন আমরা বের না হই, বারবার বলে গেছে। ভাইয়া বলেছে দরকার হয় রাতে ভাইয়া নিজে ওকে সাথে করে নিয়ে ঘুরতে বের হবে। সাদাব বলল, ওহ তাই বলো, ঠিক আছে। আরাব বলল, আমি নিচে যাচ্ছি, সেখান থেকে পানি খেয়ে বের হব, আমি গেটের বাইরে থাকবো, তোকে বাইক নিতে হবে না, আমার বাইক নিব, আর তোকে ট্যাক্স দিলে তুই বের হয়ে যাবি। সাদাব বলল, ওকে বস। রাফিদ বাসা থেকে বেরিয়েছে 10 মিনিটের মতো হবে। রাফিদ বলেছে বন্ধুদের সাথে নাকি মুরের টং দোকানে আড্ডা দিবে, তাই প্রত্যুত্তরে আর কিছু বলেনি উষা। এবার সাদাপের বের হওয়ার পালা। সে রেডি হয়ে নিচে আসতে মারিয়া জামান হাঁক ছাড়ে বললেন, তুই আবার এই সময়ে কোথায় যাচ্ছিস? সাদাব বলল, কোথাও না মা, নিচে যাবো একটু, শুভ আসবে বলেছে। তা নিচে কেন? তুই ওকে বরং বাসায় নিয়ে আয়। সাদাব বলল, আচ্ছা মা, আনবো। উশি কই? মারিয়া জামান বলল, ও ওর বাবার কাছে গেছে। সাদাব খুব খুশি হলো, যাক বোনকে আর মিথ্যে বলতে হলো না। দ্রুত বেরিয়ে গেল সদর দরজা পেরিয়ে। আর এদিকে ঢাকা শহরের অসভ্য জ্যাম পেরিয়ে মিরপুরে আসতে সাদাব আর রাফিদের পুরো 1 ঘন্টা লেগেছে। রাফিদরা আপাতত নুসরাতদের বাসা থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। নুসরাত এখানেই আসবে বলেছে, তাই একটা হাতে গিফট বক্স নিয়ে এসেছে, ভিতরে একটা শাড়ি আছে। আরাফ আর রাফিদ একসাথেই শাড়ি কিনেছিল, বলা বাহুল্য সাথে গালিব ভাইও ছিল। যদিও ওরা জিজ্ঞেস করেছিল কার জন্য কিনছে, প্রত্যুত্তরে গালিব শুধু বলেছিল স্পেশাল একজন। গালিব মুখে না বললেও তারা ঠিকই বুঝেছে কার জন্য এই উপহার। আর উপহারগুলো তো উষাই পছন্দ করে কিনে দিয়েছে। সাদাব দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত হয়ে বলল, এই ভাই আর কত, ডেঙ্গু না হয়ে যায় তোমার শ্বশুর এলাকায় এসে? কোথায় বাসায় এসে বসে এখন হরেক রকমের খাবার খাওয়ার কথা, আমার মনোহরিণীকে জ্বালানোর কথা, সেখানে আমি এখন মশার কামড় খাচ্ছি। এখন তো আমার সুযোগ বুঝো চুমু। রাফিদ চোখ গরম করে তাকাতেই সাদাব থেমে যায়, ঠোঁটের উপরে আঙুল ধরে চুপ করে থাকার ভান ধরে। তারপর বলল, আল্লাহর আস্তে ভাই, একটু চুপ কর, এসেই যাবে মেয়েটা। সত্যি মিনিট 2 পেরোতেই নুসরাতদের বিল্ডিং থেকে একটা মেয়েকে বের হতে দেখা যাচ্ছে। আপাতত মস্ত কালো হিজাব দিয়ে ঢেকে রাখা, শুধু মুখটা দেখা যাচ্ছে। রাফিদ দূর থেকে নিজের মায়াবিনীর দিকে তাকিয়ে থাকে, কতগুলো দিন পরে এই মুখটা দর্শন পাচ্ছে সে। মনটা যে কি শান্তি শান্তি লাগছে তার। নুসরাত যতই এগিয়ে আসছে রাফিদের হৃদস্পন্দন ততই গাঢ় হচ্ছে, অস্থির লাগছে। এমনিতেই গরম, আরো গরম লাগছে তার। শুধু কি রাফিদের একা লাগছে এমন? নুসরাতদের নিজেরও তো ভয়ে শরীর অসাড় হয়ে আসছে। এক পা এগুলো আরো 2 পা পিছিয়ে যেতে ইচ্ছে করছে। সম্পর্কে জড়ানোর পরে এটাই তাদের প্রথম সাক্ষাৎ, তাও এইভাবে লুকিয়ে। মেয়েটা ঘেমে নিয়ে অস্থির একেবারে, চোখ তুলে তাকাতেই পারছে না, কখন যে দুজন দুজনের সামনে এসে দাঁড়িয়েছে সেই খেয়াল নেই। এদিকে 2 আহাম্মগের নাটক দেখে বিরক্ত সাদাব, সে নিজে আগ বাড়িয়ে বলল, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? আমি আপনার ননদ সাদাফ। সাদাফের কথায় ভ্রুকুচকে হতভম্ব চোখে তাকায় নুসরাত। ননদ মানে? এখানে ননদকে? সাদাফের থেকে চোখ সরিয়ে তাকায় রাফিদের দিকে, জিজ্ঞাসা দৃষ্টি তার। রাফিদ খুবই লজ্জা পেল সাদাফের এমন আচরণে। সে রাফিদের দিকে গরম চোখে তাকালো, মেয়ের সামনে মানিজ্য শেষ করে দিচ্ছে হতচ্ছাড়াটা। সে আগে হিসিয়ে বলল, হাদা, ওইটা ননদ হবে না, তুই কি মেয়ে? মেয়েরা ননদ হয়? রাফিদের কথায় সাদাব জিভ কাটে, লজ্জিত ভীষণ সে হাপ্পাস করে জবাব দেয়, ছি, আগে বলবো না তুমি? আমি কি সম্পর্কের এমন মারপেজ বুঝি? নুসরাত ঠোঁট টিপে হাসে, রাফিদের থেকে সাদাফের কথা অনেক শুনেছে, ও যে এত ফানি সেটাও বুঝেনি, আজকে নিজে চোখে দেখে বুঝলো। তারপর বলল, তুই আগ বাড়িয়ে কথা বলতে গেলি কেন? সাদাফ অপ্রস্তুত হয়ে বলল, সরি ভাই, ভাবি আপনিই বলেন আমি আপনার কি হই, ভাসুর নাকি জেঠাস? নুসরাত এবার নিজের কপাল চাপড়ায়, নিজের হাসি আর আটকে রাখতে পারে না, ফিক করে হেসে দেয়। রাফিদ মুগ্ধ নয়নে দেখে সেই হাসি। সাদাব এবার আরো বেশি লজ্জিত অনুভব করলো। নুসরাতকে এভাবে হাসতে দেখে আরো অপ্রস্তুত হয়ে যায় ছেলেটা। রাফিদ অধৈর্য হয়ে বলল, পাগল একটা, ভাসুর হাজবেন্ডের বড় ভাইকে বলে, মানে ভাইয়া হলো ওর ভাসুর, আর উষা আরিশা ননদ। তবে উষা এখন বড় যা হয়ে গেছে, আমার ভাইয়ের বড় বউ হয়ে, আর স্বামীনাপু ননাস, আর নুসরাতের বড় বোন হবে আমার জেঠাস, বুঝলি? সাদাব বলল, হয়েছে এবার থামো, এত পেঁচ আমার মাথা ঘুরাচ্ছে, তাহলে আমি কি হই ওর? আরাব বলল, আরে বেকল, তুই ওর দেবর হোস? দেবর হাবা কোথাকার, তুবা ভাবি আমাদেরকে দেবর ডাকে দেখিস না? সাদাফের মুখটা চকচক করে উঠলো, তারপর বলল, হ্যাঁ হ্যাঁ, ভাবি তো দেবরই ডাকে। ইস, মেয়েটার সামনে এভাবে ইজ্জতের ফালুদা বানালো। সে আবারও নিজের ওষ্ঠে হাসি ফুটিয়ে বলল, ভাবি আমি আপনার দেবর।
নুসরাত এতক্ষণ দুই ভাইয়ের তর্ক দেখছিল আর হাসছিল। সাদাফের সম্বোধনে এবার সে কিছুটা লজ্জা পেল। আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, আপনি কেমন আছেন? সাদাফ বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি। এবার রাফিদ গলা ঝেড়ে জিজ্ঞাসা করলো, কেমন আছো? নুসরাত লাজুক হেসে উত্তর করলো, জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আরাব বলল, আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। তুমি তো... রাফিদ আর কিছু বলার আগেই নুসরাত বলল, আপনি তো দেখি সম্পর্কের এমন মারপেস মেয়েদের থেকেও খুব ভালো জানেন বুঝেন। সাদাব বলল, অবাক হচ্ছেন না ভাবি? আমিও হয়েছি। সত্যি করে বলো তো ভাইয়া, আগে আরো বিয়ে টিয়ে করেছো তুমি? আরাব বলল, সাদাব বাড়াবাড়ি করছিস কিন্তু তুই। সাদাব আর কথা বাড়ালো না, নুসরাতের দিকে তাকিয়ে চোখ টিপ দিল। দুষ্টুমি স্বরে বলল, এনজয় ইউর টাইম ভাবি, আজকের জন্য ভাইটাকে আপনার হাতে তুলে দিলাম। বলে সে একটু দূরে বাইকের কাছে গিয়ে দাঁড়ালো, উল্টো দিকে ঘুরে দাঁড়িয়েছে। বড় ভাইকে প্রাইভেসি দিচ্ছে সে। এদিকে রাফিদ নুসরাত দুজনেই অপ্রস্তুত, ফোনে কথা হলেও সামনাসামনি কিছুই বলতে পারছে না। তবুও রাফিদ কথা বাড়ানোর জন্য বলল, তোমাকে লাল ড্রেসে বেশ মানিয়েছে। নুসরাত মিষ্টি করে হেসে জবাব দিল, আপনাকেও ব্লু শার্টে বেশ মানিয়েছে। রাফিদও মুচকি হাসলো মেয়েটার কথায়, আর কথা না বাড়িয়ে হাতের বক্সটা নুসরাতের দিকে এগিয়ে দিয়ে বলল, আমার তরফ থেকে ঈদ উপলক্ষে ছোট্ট একটা উপহার, কাল বিকেলে এটা পরে তৈরি থেকো। আমরা এসে তোমাকে নিয়ে যাব, আরিশা আর উষাও যাবে বাসায়, গিয়ে তোমাকে নিয়ে আসবে। বিকেলে ঘুরতে বেরোবো আমরা। নুসরাত হতবাক হয়ে বক্সটার দিকে তাকিয়ে আছে। সে বক্সটা নিতে চাইলো না, তবে রাফিদের জোরাজুরিতে নিতে বাধ্য হলো। বেশি সময়ও নিল না সে, কেউ দেখে ফেলে নুসরাতেরই সমস্যা হবে। তাই আর দুই একটা কথা বলে বিদায় নিয়ে নিল। সাদাপ এসে বিদায় নিয়েছে ওর থেকে। রাত প্রায় 11টা। আরাপ নিজের বাসার উদ্দেশ্যে বের হবে এখন। আরাপকে তানহাদের বাসায় ডাকা হয়েছিল ঈদ উপলক্ষে কিছু উপহার দেওয়ার জন্য, যা ওনারা আগে দিতে চেয়েছিলেন। কিন্তু আরাপের পরিবারে মেয়ের পক্ষ থেকে কোনো গিফট নিতে চায়নি। হুইয়া বাড়ির কর্তারা চান না মেয়ের দিকের লোকজন অযথা খরচ করুক। এমনিতেই তানহাদের পরিবার সচ্ছল নয়, তার উপরে ছেলের পরিবারের জন্য শপিং করা মানে অনেক খরচ, তাই চাপ নিতে চান না। কিন্তু তানহা আর আরাফের বিয়ে ঠিক হওয়ার পর থেকে প্রতিদিন ভুইয়া বাড়ি থেকে তানহাদের পুরো পরিবারের জন্য উপহার পাঠানো হয়। এতে তানহার বাবা অনেক বেশি লজ্জিত হন। ওনারা যতই ভালো হোক, তবুও মেয়ের হবু শ্বশুর বাড়ি থেকে এসব নিতে ওনাদের আত্মসম্মানে বাধে। তাই এবার যত কষ্টই হোক তিনি উপহার পাঠাবেন বলে নিয়ত করেছিলেন। তাই আরাফকে ডেকে রিকোয়েস্ট করে রাজি করান। রাতের খাবার দাবার শেষে আরাফ নিজের বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তানহার সঙ্গে এসেছে আরাফকে গেট পর্যন্ত এগিয়ে দিতে। এর অনুমতি অবশ্য তানহার বাবা মা দুজনেই দিয়েছেন। বাসা থেকে গেট অব্দি দুজনে নিঃশব্দে হেঁটে এসেছে। গেটের কাছে এসে দুজন কয়েক পলের জন্য থমকে দাঁড়িয়েছে। আরাফ একদৃষ্টিতে তাকিয়ে থাকে তানহার দিকে। মেয়েটাকে খুব একটা দেখা হয় না তার, মাস দুয়েকে একবার দুবার দেখা হয়। সে জানে তার এমন নির্লিপ্ততা, কাছাড়া ভাব তানহাকে কষ্ট দেয়, কিন্তু সে নিজের মতো সর্বদা একটা দূরত্ব তৈরি করে রাখে। ভালোবাসার মানুষ সর্বদা চোখের সামনে থাকলে মনে হয় নিষিদ্ধ অনুভূতি তৈরি হয়। আর সে বিয়ে ব্যতীত কোনো ধরনের ভুল সে করতে চায় না, তাই এই দূরত্ব। আরাফকে একদৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে তানহা কুণ্ঠিত বোধ করে, লজ্জায় হাঁপাস করে। কোনো ছেলে যদি এমনভাবে তাকিয়ে থাকে তাহলে নিজের মাঝে অস্বস্তি হবে, এটাই স্বাভাবিক। তানহারও হচ্ছে, সে কিছু বলতেও পারছে না। আরাফ নিজে থেকে বিদায় না নিলে সে কি করে আগ বাড়িয়ে বিদায় নিবে? ব্যাপারটা দৃষ্টিকটু। আরাফ নিজেকে কিছুটা ধাতস্থ করে গলা পরিষ্কার করে নেয়, মৃদুস্বরে অনুরোধ করে বলল, কে আমার দেওয়া শাড়িটা পরো সকালে, সকাল সকাল যেন আমার দেওয়া জিনিস তোমার গায়ে থাকে। এই বলে দিলাম, ছবি তুলে সেন্ড করো আমাকে, কেমন? কালকে আমার দেওয়া শাড়িটা পরো সকালে, সকাল সকাল যেন আমার দেওয়া জিনিস তোমার গায়ে থাকে। এই বলে দিলাম, ছবি তুলে আমাকে সেন্ড করো, কেমন? তানহা কিছুটা বিচলিত হয়, আমতা আমতা করে মিহিসরে বলল, বাবা মা বাসায় এখন, আমি আপনার দেওয়া শাড়ি পরলে ওনারা জিজ্ঞাসা করবেন কে দিয়েছে। যদি বলি আপনি দিয়েছেন আর সকাল সকাল সেটাই পরেছি, তাহলে বাবাও কষ্ট পাবেন। বাবাও ঈদের জামা এনেছেন। আরাফ বলল, আর আমি যে কষ্ট পাবো সেটা? কেমন কাতর স্বরে কথাটা বলল আরাফ। তানহা হকচকিয়ে যায়, কি বলবে সে এখন? ঠিকই তো, উনিও তো কষ্ট পাবেন। আরাফ উত্তরের আশায় তাকিয়ে থাকে তানহার মুখের দিকে। তানহা নিশ্চুপ, কিছুক্ষণ দুনামনা করে বলল, একটা কথা বলি। আরাফ বলল, বলো। তানহা বলল, না মানে বলছিলাম যে সকালে একবার রুমে বসে আপনার দেওয়া শাড়িটা পরে কিছু ছবি তুলে আপনাকে দিলাম, আর বাবাকে খুশি করার জন্য বাইরে বের হলাম বাবার দেওয়া জামা পরে। তাহলে হবে? রাগ করবেন? দুপুরে একবারে পরবো আপনার দেওয়া শাড়ি। আরাপ কিছুক্ষণ ভাবলো, নিগুড় দৃষ্টিতে পরখ করলো তানহার অস্থিরতার চিন্তা। সে কিছুটা দমে গেল, এত প্রেশার দেওয়া ঠিক হবে না। সে উষ্ঠে হাসি ফুটিয়ে সাই জানালো, অনুমতি দিল এমন করার। তানহাও বেশ খুশি হলো আরাফের সম্মতি পেয়ে। অতপর আরাফ তানহার থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলো তাদের বাসার গেট ছেড়ে। তানহা এখনো ঠাই দাঁড়িয়ে রয় যতক্ষণ পর্যন্ত কালো রঙের বাইকটা দেখা যায়। আরাফের বাইকটা অদৃশ্য হতেই সে নিজেও বাসার দিকে পা বাড়ায়। আর এদিকে
গালিব একের পর এক টেক্সট কল দিয়ে যাচ্ছে প্রিয়তাকে, কিন্তু প্রিয়তার খবর নেই। প্রিয়তার গ্রামের বাড়ি মাধবদী। ঈদ উদযাপন করতে গ্রামের বাড়িতে এসেছে সে। এতদিন পর কাজিনদের পেয়ে খুব আনন্দ উল্লাসে আছে সে। আর সেই সাথে নেটের সমস্যা তো আছেই। বাড়িতে ওয়াইফাই আছে, কিন্তু সন্ধ্যা থেকে কারেন্ট না থাকায় অনলাইনে যেতে পারছে না। এদিকে গালিবের ধৈর্য আর কোলায় না। সে ভেবেছিল ঈদের দিন মেয়েটাকে নিয়ে ঘুরতে বেরোবে, এর মধ্যে দুজনের বন্ধুত্বটাও আরো গাঢ় হবে। অথচ দেখো, মেয়ে শহর ছেড়ে বসে আছে। মেয়েটার জন্য কেন শাড়িটাও দেওয়া হলো না। আর এদিকে ভুইয়া বাড়ির পুরো হলস্থুল কারবার। আরিশা আসার পর থেকে শুরু হয়েছে ওদের হাসাহাসি, কথা কাটাকাটি। একেবারে দুজনেই কেমন বাড়িটায় মাথায় তুলে রেখেছে। উষা ড্রয়িং রুমে ফ্লোরে বসে আরিশার হাতে মেহেদি দিয়ে দিচ্ছে, কখনো বা বাটি থেকে চিপস চানাচুর মুখে পুরে নিচ্ছে। সাগর ডিভানে বসে ধৈর্যের সহিত মেয়েটার প্রতিটি মুভমেন্ট কড়া নজরে রাখছে। সাগর বাসায় এসেছে ঘন্টাখানেক হবে। এই মেয়েকে না হলেও 20 বার ইশারা করছে রুমে আসতে। ইশারা না হয় বুঝেনি, গলা উঁচিয়ে কয়েকবার বলেছে রুমে যাওয়ার কথা, কিন্তু এই মেয়ে কি এত সহজে কথা শুনে? রাগে তো মাথাটা ফেটে যাচ্ছে তার। কই স্বামী বাইরে থেকে এলো, একটু আদর যত্ন করবে, তা না, উল্টো ইগনোর করছে। দেখো, চোখে ইশারা করলো কেমন ভেঙচি কাটছে, চোখ গরম করে তাকাচ্ছে তার ওই দিকে। মেজাজ পুরোই বিগড়ে আছে তার। কখন এই রাগের জন্য ব্যাড ইফেক্ট পরে কে জানে। পাশেই নেহাল বসে আছে, মাঝে মাঝে সাগরকে খোঁচাচ্ছে, তো কখনো সাগরের অস্তিত্ব দেখে মুখ টিপে হাসছে। কিছুক্ষণ গালিবের সাথে এটা নিয়েও মজা নিয়েছে কলের মাধ্যমে। সাগর অতিষ্ঠ হয়ে নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়ায়। সেই সময় মারিয়া জামানো এসেছে তাদের কাছে। সাগর যেন আরো একটা সুযোগ পেল। অন্তত চাচি আম্মার সামনে রুমে যাওয়ার কথা বললে চাচি আম্মা উষাকে তাড়া দেবে রুমে যাওয়ার জন্য। এতদিন তো সাগরকে 1 মিনিটের জন্য চোখের আড়াল করেনি, চোখে চোখ রেখেছে। সেও যে সুস্থ হয়ে গেছে অমনি মেয়েটা এভাবে পোল্টি মারলো। ফুস করে নিঃশ্বাস ছাড়ে সাগর। টিরির দিকে যেতে যেতে হতাশা মিশ্রিত স্বরে বলল, একটু রুমে আয় তো উষা, দরকার আছে। উষা বলল, পারবো না, দেখছেন না আপুকে মেহেদি দিয়ে দিচ্ছি। সঙ্গে সঙ্গে সাগরের পাজোড়া থেমে যায়। সে দাঁত কিরমির করে অগ্নিদৃষ্টিতে তাকায় উষার দিকে। সাগরের অগ্নিরূপ দেখে উষা নিজের দৃষ্টি লুকায়, মাথা নত করে। আরিশা নিজের সাফাই গাওয়ার মতো করে জবাব দেয়, তুই যা উষি, আমি অপেক্ষা করছি। ভাইয়া কখন থেকে ডাকছে, দরকারি কিছু হয়তো। উষা বলল, কত যে দরকার তা আমি জানি না ভেবেছ, গেলে জাপটে ধরবে। এই লোকের মাথায় ভূত উঠেই থাকে, শান্তি দিবে না আমাকে, সাদে কি ঘাপটি মেরে এখানে বসে আছি। হঠাৎ মারিয়া জামান বললেন, কি রে বেয়াদব, একা একা কি বিড়বিড় করছিস, যা বাবুর সাথে যা, দেখ কেন ডাকছে ও, বউ হোস না তুই ওর ভালো মন্দ তো এখন তোকেই দেখতে হবে। উষাকে ঠাই বসে থাকতে দেখে কিছুটা ধমকের স্বরে এই কথাটা বললেন মারিয়া জামান। সাগর হতাশ হলো, এই মেয়ে তার থেকে পালিয়ে বাঁচতে পারবে নাকি। রিপ্তি হাত ভুইয়া সাগরকে তো এখনো চিনেনি, সময় এলেই মজা বুঝাবো, এসব ভেবেই অধরকুনে বাঁকা হাসে সাগর। আর এদিকে সেই সময় সেখানে নাবিল ভুইয়া উপস্থিত হন। সাগর আর নেহালের উদ্দেশ্যে বলল, তোরা দুজনেই বাসায়, ওই 3 বাদর কই, এত রাত হলো এখনো ফিরেনি কেন? রাস্তাতেই আছে চাচ্চু, চলে আসবে, কেন ওদেরকে খুঁজছো কেন? দরকার আছে। কি দরকার মামু, আমাদেরকেই বলো না। নাহিদের কয়েকটা রিপোর্ট হয়তো ওই বাসাতেই রয়ে গেছে, যেগুলো ডক্টর সোহান খন্দকারের কাছে পাঠাতে বলেছে, খুব আর্জেন্ট। তো এতে ভাবার কি আছে, আমি আর নেহাল যাচ্ছি এক্ষুনি, তুমি চিন্তা করো না। কিরে নেহাল, যাবি না নাকি আমি একাই যাব? নেহাল মামার কথা শুনে কিছুটা চিন্তায় মগ্ন ছিল। সাগরের ডাকে নিজের সম্বিত ফিরে পেল, হক চকিয়ে উঠে উত্তর করলো, হ্যাঁ হ্যাঁ যাব, কেন যাব না, চলো বের হই। সাগর বলল, তুই একটু বস, আমি রুম থেকে আসছি। নেহাল বিবশ হয়ে বসে রইল নিজের জায়গায়, মাথায় কত চিন্তা কিলবিল করছে। সুজানাকে নিয়ে ওর মনে এমন অনুভূতি হয়নি যেটা ওই যারা মেয়েটাকে নিয়ে হচ্ছে। ওই মেয়েটার এভাবে এড়িয়ে যাওয়ার জন্য নেহালকে ভিতর থেকে ভেঙে দিয়েছে। সে তো যারার চোখে নিজের জন্য মায়া দেখেছিল, যদিও খুব অল্প দিনের পরিচয় তাদের। ছাদে আর লিফটে কয়েকবার দেখা হয়েছিল 4 চোখ আলীর সাথে, আর যতবার দেখা হয়েছে ততবার না চাইতেও ঝগড়া করেছে। আর কোনো মেয়ে অবশ্যই এমন ছেলেকে নিয়ে ভাববে না। নিজের মনে কত কিছু ভেবে নিচ্ছে সে, বুকটা অস্থির হয়ে যাচ্ছে রীতিমতো। এদিকে সাগরকে এত রাতে বাসা ছাড়তে দেখে যেন সবচেয়ে খুশি উষাই হয়েছে। যাক, এই বেটা এবার চলে গেছে, সে আরামসে শাড়ি পরতে পারবে। আজকে রাস্তায় যে জ্যাম, কোন রাতে বাসায় ফিরবে কে জানে, ততক্ষণে সে ঘুমিয়েও যাবে। আর এদিকে সাগর রুমে গিয়ে 10 মিনিটের মতো অপেক্ষা করেছিল, ভেবেছিল এবার হয়তো উষাও আসবে, কিন্তু না, ওকে হতাশ করে দিয়ে উষা সত্যিই আসেনি। অদ্ভুত, এভাবে পালিয়ে বেড়ানোর কি আছে? ঠিক আছে, সেও দেখবে কতক্ষণ এভাবে পালিয়ে বেড়াতে পারে। সুযোগ দিচ্ছে, ছাড় দিচ্ছে, তাই বলে ছেড়ে তো দেয়নি। সাগরকে ইগনোর করা হচ্ছে তো, সেও দেখিয়ে দিবে ইগনোর করা কত প্রকার ও কি কি। এক বুক হতাশা নিয়ে নিজের ঘর ছাড়লো সে। ড্রেস চেঞ্জ বলতে শুধু টি শার্ট চেঞ্জ করেছে, ব্ল্যাক ঢিলা গেবার্ডিন প্যান্টের সাথে শার্ট, হাতার জলপাই রঙের টি শার্ট পরেছে। শুভ্র অননে খুব মানিয়েছে তা। সাগর নিচে এসে একবার উষার দিকে তাকায়নি। ড্রয়িং রুমে এসে নেহালের উদ্দেশ্যে বলল, চল নেহাল, হয়ে গেছে আমার। চল।
আরিশা ওদের উদ্দেশ্য করে বলল, সাবধানে যাও ভাইয়ারা, রাস্তায় অনেক জ্যাম, তার উপরে বাজিরাজিও ফুটানো হচ্ছে। সাগর ওর দিকে তাকিয়ে ঠোঁটজোড়া প্রসারিত করে হাসলো শুধু। উষা তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে চোখ দুটি বড় বড় করে খেয়ে ফেলা লুক নিয়ে তাকিয়ে আছে। ইস, তার বরটা কত হ্যান্ডসাম, চুল কাটা হয় না বলে কেমন বড় বড় হয়ে আছে, ঘাড়ের থেকে একটু নিচে নেমেছে, এতটাই বড় হয়েছে চুল, বেশ দেখতে গুন্ডা গুন্ডা লাগলেও কি সুন্দর স্মার্টলি সেট করে রেখেছে, দেখে যেন নেশা লেগে যাচ্ছে। উষাকে এমন নির্লজ্জের মতো তাকিয়ে থাকতে দেখে আরিশা নিজেই বিব্রত বোধ করছে। ভাইয়ের সামনে নাক কাটা যাচ্ছে তার, অথচ এই মেয়ে দিন দুনিয়া ভুলে বসে আছে। উষার হুঁশ ফিরল আরিশার খোঁচা মারায়। নিজের হুঁশে ফিরে উষা কিন্তু খেয়াল করে দেখে এই যে সে এতক্ষণ ধরে সাগর ভাইয়ের দিকে তাকিয়েছিল, একবারের জন্য তার সাগর ভাই তার দিকে তাকায়নি। বড়ই আশ্চর্য হয় উষা। মুহূর্তে উষাকে কেমন বিচলিত হতে দেখা যায়, ভিতরে ভিতরে কিছু একটা জ্বলছে। কেন তার দিকে দেখছে না সাগর ভাই? সবার সাথেই তো কথা বলছে, কি সুন্দর মা চাচি আর চাচ্চু বাবাদের সাথে কথা বলছে, আরিশার সাথেও কথা বলল, কই তাকে তো কিছু বললো না। সাগর আর নেহাল সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল। উষা কেমন অসহায় দৃষ্টিতে তাকিয়েছে সাগরের গমন পথে। ওর এখনো বিশ্বাস হচ্ছে না সাগর ভাই তাকে কিছু না বলে চলে গেল। সে তো যতবার বাইরে যায় ততবার বলে যায় তাকে, তবে আজ কেন বললো না? মুহূর্তে নিজের করা কুকর্মের কথা মাথায় আসে, সঙ্গে সঙ্গে দাঁত দিয়ে নিজের জিভ কাটে। সেকে একটু বেশিই করে ফেলেছে। একদম ঠিক আছে, এখন খারাপ লাগছে কেন? ভাইয়া তোকে কতবার ডাকলো, তুই তো শুনিসনি। উষা জবাব দিল না আর, দুষ্ট তার নিজেরই, সমস্যা নেই, কতক্ষণ না রাগ করে থাকবেন উনি। আর এদিকে কোলাহলপূর্ণ শহরের নিকশ কালো আকাশ, আর তার ওই পশ্চিম দিগন্তে এক টুকরো কুমারী চাঁদ লাজুক ভঙ্গিতে মাথা তুলে আছে। দেখে মনে হচ্ছে অনিন্দ সুন্দর এক কিশোরী তার রূপলি আঁচল মেলে ধরেছে খোলা আকাশের বুকে। চারপাশে এক অদ্ভুত নীরব আনন্দ, গলির মোড়ে মোড়ে কেনাকাটার কোলাহল ধীরে ধীরে স্থিমিত হয়। হাওয়ায় ভেসে বেড়ায় সেমাই আর চিনির মিষ্টি গন্ধ। ওই চিকন চাঁদ ঈদের আগমনী শুরু হয়ে ভেসে আছে, এক ফালি আলো যার সঙ্গে জড়িয়ে আছে দীর্ঘ প্রতীক্ষার পূর্ণতা, ভালোবাসার নরম আবেশ, সারা মাসের সাধনা, ত্যাগ আর প্রার্থনার পর এই চাঁদই ঘোষণা দেয় আগামীকাল নতুন আনন্দের সকাল, পবিত্রতার নতুন সূচনা। শহরের এ প্রান্ত থেকে ওই প্রান্ত প্রত্যেকটি কোনো নতুন সাজে সাজানো। আকাশে ভেসে বেড়াচ্ছে সারি সারি ফানুস, দূর দূরান্ত থেকে ভেসে আসছে আতশবাজির শব্দ, বাচ্চাদের হাসি ঠাট্টা আর বাতাসে ভেসে বেড়াচ্ছে মেহেদির সুঘ্রাণ। সাগর আর নেহাল যখন চাচার বিল্ডিং এর নিচে এসে থামে তখন মধ্যরাত, অথচ পুরো বিল্ডিংটা তখনও সজাগ। ছাদ থেকে ভেসে আসছে মানুষের কোলাহল। নেহালের কালো গাড়িটা যখন গেট পেরিয়ে গ্যারেজে ঢুকে, যারা আনমনা মন তখনই সেটা খেয়াল করে। মনটা ভীষণ খারাপ, যতই চারিদিকে হাসি ঠাট্টা থাকুক না কেন, ভিতরে ভিতরে কিছু একটা তাকে পুরাচ্ছে। ওই গাড়িটা দেখে সে আর দেরি করলো না, কেমন জানি মনে হচ্ছে মানুষটা তার জন্য এসেছে। তড়িৎ বেগে উঠে দাঁড়ালো যারা, সময় ব্যয় না করে লিফটের দিকে পা বাড়ালো। সাগর আর নেহাল লিফটের জন্য অপেক্ষারত। পাশের লিফটটা নষ্ট। নেহাল বুঝে পায় না এই বাসায় সবসময় খালি লিফটই নষ্ট থাকে কেন। বিরক্তি বাড়ছে তার, মনটা চূড়ান্ত অস্থির হয়ে আছে। যত সামনে এগোচ্ছে ততই যেন অস্থিরতা বাড়ছে, দুরু দুরু করছে বুক। বেইমান মন না চাইতেও সাক্ষাৎ চাইছে এক রমণীর। লিফটের নিজস্ব শব্দ তুলতেই খুলে গেল তা। একদম আচানক সামনে ভেসে এলো এক অনাকাঙ্ক্ষিত মুখোশটি। নেহাল একবার দেখলো সেই উজ্জ্বল শ্যামবর্ণা মুখটা, সাত পাঁচ না ভেবে নিজেকে নিয়ন্ত্রণে রাখলো। এই রমণের দিকে তাকিয়ে থাকার কোনো অধিকার তার নেই, কিন্তু মস্তিষ্ক এই কথা বললেও তা মানতে নারাজ। সাগর আর নেহাল দুজনেই যেন বেশ অপ্রস্তুত হয়ে পড়েছে। যারা সাথে তার দেখা হয়েছে একবার, বাদবাকি কথা গালিবার নেহাল থেকেই জেনেছে। সাগর চোরা চোখে একবার ভাইয়ের দিকে তাকালো, তারপর নেহালের দৃষ্টি আকর্ষণ করতে গলা খাকারি দিল। কাজও হলো তাতে। নেহাল ঘাড় ঘুরিয়ে তাকালো সাগরের দিকে, চোখে প্রশ্ন, তারপর বলল, এ কি, এত রাতে আপনারা আমাদের বাসায়? নেহাল না চাইতেও ফট করে উত্তর করলো, সরি মিস, বিল্ডিংটা আপনার একার না, আমাদেরও সমান অধিকার আছে। যারা বলল, তা তো অবশ্যই, তা এত রাতে কেউ আসে? নেহাল বলল, বাসাটা যেহেতু আমাদের, তাই যখন খুশি তখন আসবো, আপনার কোনো সমস্যা? মিস চার চোখ হালি। যারা রেগে মেগে বম হয়ে গেল, সমস্যা কি এই লোকের, সবসময় এই অদ্ভুত নামে ডাকে। সে রাগে ফুঁসে উঠে বলল, সমস্যা আমার না মিস্টার, সমস্যা আপনার। আমার চোখে কোনো চশমা নেই, তাও এমন অদ্ভুত নামে ডাকছেন? এ কি, এত রাতে আপনারা আমাদের বাসায়? নেহাল না চাইতেও ফট করে উত্তর করলো, সরি মিস, বিল্ডিংটা আপনার একার না, আমাদেরও সমান অধিকার আছে। যারা বলল, তা তো অবশ্যই, তা এত রাতে কেউ আসে? নেহাল বলল, বাসাটা যেহেতু আমাদেরও, তাই যখন খুশি তখন আসবো, আপনার কোনো সমস্যা মিস চার চোখ আলিম? যারা রেগে মেগে বম হয়ে গেল, সমস্যা কি এই লোকের, সবসময় এমন অদ্ভুত নামে ডাকে। সে রাগে ফুঁসে উঠে বলল, সমস্যা আমার না মিস্টার, সমস্যা আপনার। আমার চোখে কোনো চশমা নেই, তাও এমন অদ্ভুত নামে ডাকছেন। সাগর চুপ রইল দুজনের মধ্যে। সে যে আগ বাড়িয়ে লিফটে উঠে যাবে তাও পারছে না, তার মনটাও তো ভালো না। আজ সারাদিনে একবারও বউকে কাছে পায়নি, একটু আদর করতে পারেনি। কোথায় সে ভাবছে দ্রুত বাসায় যাবে, বউকে কষে একটু আদর করবে। রাতটা তো ফুরিয়েই যাচ্ছে। সাগর আবার নিজেরই গোমট স্বরে বলল,
আপু আসলে আমরা এখানে একটু কাজে এসেছি, পথটা ছাড়লে একটু সুবিধা হতো। যারার হাসি খুশি মুখটাতে আশারের মেঘ নেমে এলো, সে তো অন্য কিছু ভেবেছিল। পাশে নেহাল গাছাড়া ভাব নিয়ে দাঁড়িয়ে বলছে না কিছুই। নেহালের নির্লিপ্ততা যেন আরো যারাকে পুরাচ্ছে। লোকটা একবার জানতেও চাইল না যে সে ফোন দেয়নি কেন, নাকি যারা তাকে নিয়ে যেমন ভাবে ভাবে এই লোক তেমন করে ভাবে না। হয়তো সেদিন ফর্মালিটি দেখাতেই কাট দিয়েছিল। নেহালকে কিছু বলতে না দেখে অভিমানী মন আহত হলো। কোথায় সে দৌড়ে এসে লোকটার সাথে একটু কথা বলবে, আর সে যারা কথা বাড়ালো না, সরে দাঁড়ালো লিফটের সামনে থেকে। নেহাল আগে আগে গেল। সে ঠিক ওই যারার অস্থিরতা টের পেয়েছে। হাসি হাসি মুখটা কেমন অন্ধকার হয়ে গেছে সেটাও নজরে এসেছে। সাগর আর যারার অগোচরে মৃদু হাসলো সে। তবে লিফটে উঠে ঘুরে দাঁড়াতে দাঁড়াতে নিজেকে আবারও গম্ভীর করে নিল। যারা তখনও তার দিকে তাকিয়ে। লিফট বন্ধ হয়ে যাবে সেই মুহূর্তে তড়িঘড়ি করে সেও গেল ভিতরে। কর্কশ কণ্ঠে বলল, আপনারা কেমন, এইটুকু ম্যানার্স নেই? ঈদের দিন যে শুভেচ্ছা জানাতে হয় সেটাও জানেন না। নেহাল বলল, আমাদের না হয় ম্যানার্স নেই ম্যাডাম, আপনারা তো ম্যানার্সের ফ্যাক্টরি, আপনি কেন ঈদের শুভেচ্ছা জানালেন না? নেহালের উত্তরে যারা একটু দমে গেল। ঠিক হইতো, সে নিজেও তো কিছু বলেনি। সাগর নেহাল দুজন যারা নতমুখ পানে তাকিয়ে ঠুট টিপে হাসে। সাগর আর নেহালকে বেশি খোঁজাখুঁজি করতে চায়নি। 4-5টা রিপোর্ট তারা বেড সাইড টেবিলের উপরেই পেয়ে যায়। ঘুরে ঘুরে দেখে আরো কোনো কিছু আছে নাকি নিয়ে যাওয়ার মতো। তেমন কিছু না পেয়ে উষা আর নাহিদ ভুইয়ার কয়েকটা জামা কাপড় পেল। কাবার্ডে ব্যাগও ছিল, তাই সঙ্গে নিয়ে নিল। যখন বের হবে তখন ওই আচমকা কলিং বেল বেজে ওঠে। নেহালের কপালে গুটি কয়েক ভাঁজ পড়ে। সাগরকে রেখে সে গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলতে আবারও দৃশ্যমান হয় কাঙ্ক্ষিত মুখ। ট্রে হাতে দাঁড়িয়ে সেমাই আর পুডিং নিয়ে এসেছে। যারা এমনভাবে নেহালকে পাশ কাটিয়ে ঘরে ঢুকলো যেন কেউ ছিলই না সামনে। নেহাল ঠোঁট কামড়ে হাসে যারার এমন আচরণে। সাগর ড্রয়িং রুমেই ছিল। টেবিলের উপরে ট্রেটা রাখতে রাখতে যারা বলল, ঈদের দিন এসেছেন আমাদের বাসায়, খালি মুখে তো আর ফিরিয়ে দিতে পারি না, তাই টুকটাক যা আয়োজন ছিল তাই নিয়ে এসেছি। সাগর কৃতজ্ঞতা প্রকাশ করে হাসলো খানিকটা, তারপর বলল, শুক্রিয়া আপু, এসবের কোনো দরকার ছিল না, সন্ধ্যার পর থেকে এটা সেটা খাওয়া হচ্ছে। যারা বলল, তাতে কি, আমাদের বাসায় তো আর খাওয়া হয়নি, আর কথা বাড়াবেন না তো, খেয়ে নিন। নেহাল তখনও দরজায় ঠেস দিয়ে দাঁড়ানো। যাক, মেয়েটার ঘটে তাহলে শয়তানি ছাড়াও বুদ্ধি আছে। সাগর নিজেও আর না করতে পারেনি। মেয়েটা নিয়ে এসেছে ফিরিয়ে দিলে খারাপ দেখায়। তবে নেহালকে এগোতে না দেখে সেও সেভাবেই বসে থাকে। সাগর নেহাল দুজনে একটু পুডিং খেলো, শুধু খাওয়ার পরিমাণ খুবই অল্প। সবশেষে ঘর ছেড়ে বের হওয়ার জন্য তৈরি হলো। যারা এগিয়ে গিয়ে টেবিল থেকে ট্রেটা হাতে নিতে নেহালের বিড়বিড় করে বলা কথাটা বাক্য কর্ণকুহর হয়। নেহাল বিড়বিড় করে বলছে, নাম্বার দিয়েছিলাম, কল দেয়নি, আর এখন আদিক্ষেতা দেখাতে এসেছে। যারা প্রত্যুত্তরে কিছু বলল না, দরজার বাইরে এসে ঠাই দাঁড়িয়ে রইল। সাগর মৃদু হেসে বলল, আমাদের বাসায় কিন্তু আপনার দাওয়াত রইল আপু, অবশ্যই আসবেন কেমন। সাগর কথা শেষ করে আগে আগে লিফটের দিকে এগিয়ে গেল। সাগরের কথায় যারাও বিড়বিড় করলো, মাথা মোটা, দাওয়াত দিল অথচ ঠিকানা দিল না, কঞ্জুস। নেহালও এগিয়ে যাচ্ছিল, কিন্তু তার আগে একটু মৃদুস্বর শুনতে পেল, কার্ডটা আসলে আমি হারিয়ে ফেলেছিলাম, তাই কল দিতে পারিনি। নেহাল কিছু বলল না, একদম জোর কদমে এগিয়ে এসে থামলো যারার সামনে। পকেট থেকে ফোনটা বের করে সাবলীলভাবে সেটা এগিয়ে দিল যারার দিকে। যারা অবাক হয়, ফোনের দিকে তাকিয়ে আবারও নেহালের দিকে তাকায়। যারার ভ্রুজুরা কুচকে জিজ্ঞাসা দৃষ্টিতে নেহালের দিকেই তাকিয়ে। নেহাল চোখে ইশারা করলো হাতে রাখা ফোনের দিকে, তীরস্বরে বলল, নাম্বার। এতক্ষণে যেন ব্যাপারটা বোধগম্য হয় যারার। মুচকি হেসে সেও ফোনটা হাতে নিয়ে নিজের নাম্বার টাইপ করতে থাকে। কাজ শেষে ফোন এগিয়ে দিতে সেটা পকেটে পুরে সামনে এগোতে থাকে। যারা অপলক তাকিয়ে থাকে সেদিকে। এর মধ্যেই ভেসে আসে নেহালের গমগমে স্বরে বলা কথা, ধানমন্ডি এলিফ্যান্ট রোড, 3 নম্বর দোতলা বাড়ি, খান ভিলা। যারা থতমত খেয়ে যায় নেহালের কথায়। কি বলল, বাসার ঠিকানা দিল লোকটা, তাহলে কি যারার কথা সে শুনে ফেলেছে? যারার চোখে মুখে হতবাকতা। নেহাল পিছনে ঘুরে ঠুট কামড়ে দুষ্টু এসে বাম চোখ টিপ দেয়। আর এদিকে রাফিদ সাদাব বাসায় পৌঁছেছে পর থেকেই সাদাব আরিশার যুদ্ধ শুরু হয়ে গেছে। দুটো একদম চুপচাপ থাকতে পারে না। এই যেমন আরিশা এক হাত পুরোটা মেহেদি নিজে দিচ্ছে, আরেক হাতে উষা দিয়ে দিয়েছে। উষা যেটা দিয়েছে ওইটা শুকিয়ে গিয়েছে, কিন্তু আরিশার দেওয়া হয়নি এখনো। হাতের তালুর ডিজাইন শেষ, আঙুলে দিবে। ঠিক সেই মুহূর্তে সাদাব হুড়মুড়িয়ে এসে বসে আরিশার পাশে, হাত দুটি টেনে নিয়ে বলল, দেখি কেমন মেহেদি দিলি, বলে উল্টে পাল্টে হাত দেখতে থাকে। কিন্তু হতাশার বিষয় হলো কোথাও সাদাপের নাম নেই। মুহূর্তে যেন ফুরফুরের মেজাজটা বিগড়ে যায়। সে টিস্যু নেয় না, নিজের হাতের সাহায্যে আচানক পুরো হাতের মেহেদি লেপটে দেয়। আরিশা হতবাক, যেন সে বুঝতেই পারছে না কি ঘটলো এই মুহূর্তে। ব্যাপারটা বোধগম্য হতে নিজের 2 হাতের সাহায্যে সাদাপের গাল খামচে ধরে। সেই সাথে ঘর কাঁপিয়ে চিৎকার দিয়ে ওঠে। মারিয়া জামানা লিপি বেগম কিচেন থেকে দৌড়ে আসে ড্রয়িং রুমে। কি হলো তা দেখতে। একচোট ঝগড়া তখনই হয়ে গেছে। সাদাপ এখন কিছুটা গুটিসুটি মেরে বসে আছে নিজের রুমে। আরিশার ওই মেহেদিও ইনস্ট্যান্ট মেহেদি ছিল।
মামিমারা গাঢ় রং পছন্দ করে বলে সেই মেহেদি দিয়ে উষা আর আরিশা দুজনকে মেহেদি দিয়ে দিয়েছে। কালকে ভালো বলে নিজের হাতেও একটু দিচ্ছিল সে, কিন্তু শান্তি পেল কই। ছেলেটা সব নষ্ট করে দিল। ফলস্বরূপ সাদাফের দুই গালটা লাল হয়ে আছে। সাবান দিয়ে কয়েকবার ঘষেছে তবুও উঠছে না। বেচারা বড়ই অসহায় এখন। কাল ভালো ভালো ছবিও তুলতে পারবে না। মানুষের সামনে যাবে কি করে এই গাল নিয়ে? মেয়েটার প্রতি এই রাগটাও তরতরিয়ে বাড়ছে। সেও এই মেয়েকে ছেড়ে দিবে নাকি? আর এদিকে রাস্তা খালি থাকায় দ্রুতই বাসায় ফিরতে পেরেছে সাগর আর নেহাল। এখন আবার আরিশাদের নিয়ে নিজেদের বাসায় যেতে হবে। কলিং বেল বাজতে আরাব দরজা খুলে দিল। সাগর নির্লিপ্ত ভঙ্গিতেই পা বাড়িয়েছিল সামনে, কিন্তু সামনে তাকাতে পা জোড়া গতি শিথিল হয়। অন্তপুটে খেলে যায় একরাশ মুগ্ধতা। তার আত্মহরণী তার দেয়া প্রথম শাড়িটা গায়ে জড়িয়েছে। ভাবতেই মনের মাঝে শীতল স্রোত বয়ে যাচ্ছে। সাগর কেমন নির্বিশেষ তাকিয়ে থাকে উষার দিকে। ওই শুভ্র আননে খয়েরি রঙের সোনালি পাড়ের শাড়িটা অন্য এক মায়া আলো ছড়িয়ে দিয়েছে চারপাশে। শিউলি ভাজা ভোরের মতো নিটল মুখে খয়েরির গাঢ়তা আর সোনালি ঝলক মিলেমিশে এক স্বর্গীয় আবেশ তৈরি করছে। দেখে মনে হচ্ছে রূপকথার কোনো এক অজানাপুরি ভুল করে এসে দাঁড়িয়েছে পৃথিবীর ফিরে, নিজের সৌন্দর্যের চারপাশকে নিস্তব্ধ করে দিয়ে। সাগরের হৃদস্পন্দন গাঢ় হয়, পা দুটি অসার হয়ে আসে। দেহের শক্তি ফুরিয়ে এসেছে। তাকে মারতেই বুঝি এত আয়োজন উষার। উষা কি ভেবেছে তার সাগর ভাই যাওয়ার আগে তাকে লক্ষ্য করেনি? বেশ লক্ষ্য করেছে। সেটা এই অবুধ মেয়েটা বুঝলে তো। বুঝলে কি আর এখন ওইভাবে ইগনোর করতো? ইগনোরের কথাটা মাথায় আসতেই মস্তিষ্ক সচকিত হয়, রাগটা জ্বলে ওঠে। মুহূর্তেই নজর সরিয়ে ফেলে সাগর, হাঁটা ধরে ঘরের উদ্দেশ্যে। উষা নিজের হাতে মেহেদি দেওয়া শেষ, শুকিয়েও গেছে কখন। এখন আবারও মারিয়া জামানের হাতে মেহেদি দিতে ব্যস্ত, তাই আর চোখ তুলে তাকায়নি সে। আর এই সুযোগে অনেকটা এখন সাগর উষাকে দেখতে পেয়েছে। উষার সম্বিত ফিরে লিপি বেগমের কথায়। লিপি বেগম আর মারিয়া জামান মাত্রই হাতের কাজ সেরে বাচ্চাদের সাথে এসে বসেছে। ভাত খাবি না বুবু? নেহাল ফ্রেশ হয়ে নেও, খাবার খাওয়া শেষ, তোমরা দুজনেই বাকি আছো। বড় আম্মুর কথায় চট করে মাথা তুলে উষা। নজর তার সায়ন্দ্রিলের আব্বুর উপরে স্থির। সে যে শাড়ি পরেছে এটা কি দেখেনি লোকটা? তার দিকে তাকায়নি, খেয়াল করেনি তাকে। সে তো শাড়ি খুলে ফেলতো, কিন্তু আরিশা এখনো আছে তাই খুলেনি। আবার সাগর ভাইও রেগে আছে, তাই তো বুদ্ধি করে এই শাড়িটা পরেছে সে। কিন্তু তাই লোকটা তাকে এক পলক দেখেনি। এখনো কেমন মায়ের দিকে তাকিয়ে কথা বলছে, যেন আশেপাশে কেউ নেই। আসছি, খাবার দিয়ে দেও। নেহাল নিজেই ফ্রেশ হতে যায়। লিপি বেগম তখন মারিয়া জামানের থেকে শুনেছে দুজনের কথা, তাই নিজে থেকে আগ বাড়িয়ে বলল, উষা যা তো মা, দেখ তোর স্বামীর আর ভাইয়ের কি কি লাগে, খাবার বেড়ে দে দুজনকে। শাশুড়ির কথায় উষার মুখে কিছুটা রক্তিমভাব ফুটে ওঠে। সবার সামনে এভাবে বললে তো লজ্জা লাগবে। উষা কিছুটা সময় নেই। মেহেদি দেওয়া যখন হাফ শেষ হয়েছে তখন নেহাল এসে বসেছে টেবিলে। উষা নিঃশব্দে উঠে দাঁড়ায়, কিচেন থেকে সব এনে রাখে নেহালের সামনে। হাসি মুখে নিজের খাবার বেড়ে দেয় ভাইকে। নেহাল বসে থাকে সাগরের অপেক্ষায়। সে এলেই খাওয়া শুরু করবে। উষা সাগরের জন্য খাবার সাজায়নি, সাগর এলেই সাজিয়ে দিবে। সাগর আবারও গায়ের জামা বদলে ট্রাউজার আর টি শার্ট পরে নেয়। ফ্রেশ হয়ে এসে বসে ডাইনিংয়ে। প্রতিটা পদক্ষেপ তার নিঃশব্দে ফেলা। উষা বেশ লক্ষ্য করছে সাগর কথাও বলছে না, তার দিকে তাকাচ্ছেও না। আহত হয় উষা, অনুশোচনা হয় তার। তখন কথা শুনলে আর এমন হতো না। লোকটা কি আর করতো, না হয় একটু আদরই করতো। সাগর চেয়ারে বসতেই উষা প্লেট এগিয়ে দেয়, কিন্তু উষাকে অবাক করে দিয়ে সাগর উষার হাত থেকে ছো মেরে নিয়ে নেয়। নিজের থেকে প্লেট খাবার সাজিয়ে খাওয়া শুরু করে। উষার বুকটা মুচড়ে উঠেছে, কান্নাগুলো দলা পাকিয়ে এসেছে। চোখ ফেটে কান্না করতে ইচ্ছে করছে। নিঃশব্দে দু ফোঁটা অশ্রু গড়িয়েও পড়েছে। নেহাল অসহায় নেত্রে একবার বোনের কান্না মিশ্রিত মুখশ্রী দেখে উষা আর দাঁড়ায় না সেখানে। আরিশাকে উদ্দেশ্য করে বলল, আপু আমার মাথা ব্যথা করছে, ঘুমাতে গেলাম, সাবধানে যেও, কাল দেখা হবে। কোনো মতে ধরা গলায় কথাটা শেষ করে রুমের দিকে পা বাড়ায় উষা। সাদাব সবে এসে বসেছে আরিশার সামনে। মেয়েটা এখন চলে যাবে, শেষবার দেখার জন্য এসেছে সে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো সাদাব এই প্রথম কোনো অন্যায়ের জন্য আরিশার কাছে মাপ চাইছে। সে মাথা নিচু করে চাপা স্বরে বলল, সরি। আরিশার চোখ দুটি ক্রমশই বড় হয়ে যায়, যেন মনি বেরিয়ে আসবে। সে কি ভুল শুনলো নাকি? সাদাব সরি বলেছে তাও আরিশাকে? এটা আদৌ বিশ্বাসযোগ্য? ও তো আরো ভেবেছিল সাদাব বুঝি মনে মনে ফোন দিয়ে আছে তাকে জব্দ করার। সে অবিশ্বাসের চোখে সাদাবের পানে তাকিয়ে বিস্ময় নিয়ে বলল, কি বললি তুই? আরিশা বলল, তুই যা শুনলি। আরিশা কিছুক্ষণ স্থির দৃষ্টিতে চেয়ে রই, পরপর উষ্ঠপুটে ফুটে ওঠে মুচকি হাসির রেখা। সেই হাসি সাদাবের দৃষ্টিগোচর হয় না, সেও শয়তানি হাসি হাসে বিপরীতে। তারপর বলল, আমার আগাম সালামি শাশুড়ির কাছে আগেই পাঠিয়ে দিয়েছি। তোর কাজ হলো নিজের মাকে গিয়ে বলবি, হ্যাঁ গো আম্মু, তোমার জামাই যে আমার জন্য অগ্রিম ঈদ সালামি দিল, কই সেটা দেও আমাকে। আরিশা ভীষণ খায়, ভরকে যায়। কিং কর্তব্য বিমূঢ় হয়ে চেয়ে ওই শয়তান ছেলেটার পানে। রাগে ফুসফুস করে ওঠে, নিজের মাকে কিভাবে এসব বলবে সে? আদৌ সম্ভব? তারপর বলল, তোর সালামি আমার লাগবে না, তুই নিয়ে বসে থাক। সাদাব বলল, ঠিক আছে, মেয়েদের জিনিস আমি রেখে কি করব, দিয়ে দিব সায়নীকে। আরিশা বলল, সায়নীকে? সাদাব বলল, তুই না চিনলেও হবে,
আর এভাবে না বললে আমার শাশুড়িও তোকে গিফট বক্স দিবে না। সবাই যখন কাল একরকম গেট আপ ধরবে তা দেখে পরে ফেস করে কাঁদিস না। আরিশা বলল, তোর মাথা বেদ্যপ। সাদাব দুষ্টু হেসে চলে যায় সেখান থেকে। আর এদিকে উষা তখন শুধু শাড়ি পরেছিল, কোনো সাজ ছিল না। কিন্তু এবার ঘরে এসে ঠোঁটে গাঢ় খয়েরি রঙের লিপস্টিক দিল, গালে ব্লাশন দিল হালকা, চোখে কাজল মাস্কারা দিল, 2 হাতে খয়েরি রঙের রেশমি চুড়ি পরল। এক অদম্য জেদ চেপেছে মনে, তাকে ইগনোর করার, দূর দূর করে তাড়িয়ে দেওয়া, সেই দেখে নিবে। নেহাল আর আরিশাকে বিদায় দিতে গিয়ে অনেকটা সময় পরে সাগর ঘরে এলো। ড্রেসিং টেবিলের সামনে অপসরা সেজে বসে থাকা মেয়েটাকে একবার দেখে নিল আর চোখে। সাগরকে দেখে উষা নিজের জায়গা ছেড়ে দাঁড়ায়, সামনে এসে বলল, আমি 2 হাত ভরে মেহেদি দিয়েছি, আপনার নামও লিখেছি, দেখবেন না? যদিও মেহেদি শুকিয়ে গেছে। কথাটা বলে হাত দুটি সাগরের চোখের সামনে মেলে ধরলো। সাগর পাশ ঘুরে দাঁড়ালো আর চোখে দেখলো এবার মেহেদি দেওয়া হাতটা। উষা হতাশ, এত সাজুগুজুর পরেও চোখ তুলে দেখেনি সে কি আসলেই বেশি কষ্ট দিয়েছে। সে তো একটু বেশি বেশি করে, মানুষটা যতবার একটু কাছে আসতে চাই ততবার উষা বাধা দেয়, নিজেকে গুটিয়ে নেই ভয়ে। রাগ তো হবেই। উষার আবারও কান্না পেল, মনে মনে ঠিক করলো আজ আর বাধা দিবে না সাগরকে। তবুও সাগর কথা বলুক, লজ্জাবানে মেরে ফেলুক, তাকে তবুও ইগনোর না করুক, সে সব সয়ে নিবে। সাগর উষাকে পাত্তা দিল না, ইচ্ছে করে গায়ের টি শার্টটা খুলে ছুঁড়ে ফেললো ডিভানে, বিনা বাক্যে শুয়ে পড়লো বিছানায়। উষা আহত হয়, আজকের দিনে অন্তত এমন না করলে হয় না। উষা সাগরের পাশে হাঁটু মুড়ে বসে পড়ে, চোখের কার্নিশ বেয়ে জল পড়ছে, গলা ধরে এসেছে। সাগরের বাহুতে হাত রেখে কোনো মতে কাপা কাপা গলায় বলল, সরি সাগর ভাই, এবারের মতো মাফ করে দিন, আর কখনো এমন করবো না। এই কানে ধরছি, প্লিজ চোখ খুলুন, কথা বলুন। সাগর অনর, সে এবার উল্টো দিকে ঘুরে শুয়েছে। উষা এবার শব্দ করে কেঁদে দেয়। উষার কান্না যে সাগরকে অস্থির করে তুলছে, বুকে রক্তক্ষরণ হচ্ছে, কিন্তু সে নিজেকে শক্ত খুলে সে আবৃত্ত করে রাখলো। উষা উঠে লাইট অফ করে ড্রিম লাইট জ্বালিয়ে বিছানায় আসে, একদম সাগরের পাশ ঘেঁষে শুয়ে পড়ে। সাগরকে জড়িয়ে ধরে শক্ত করে নিজের মুখ গুজে সাগরের উন্মুক্ত হালকা লোমশ বুকে। উষা নাক টেনে ঘ্রাণ নেই পুরুষালী বক্ষের, কেমন মাতাল করা ঘ্রাণ। সাগর নিজে যতটা সংযম রেখেছিল এবার বুঝি তাও ভেঙে গেল। হৃদস্পন্দন বাড়ছে ক্রমাগত, শরীর গরম হয়ে আসছে। শুকনো ঢুক গিলে সাগর, বুঝে রাখা চোখ দুটি কেঁপে ওঠে। নিজেকে আরো একটু শক্ত প্রমাণ করতে উষাকে টেনে হিঁচড়ে নিজের বুক থেকে সরায় সে। আবার উষার উল্টো দিক হয়ে শুয়ে পড়ে। উষা ভগ্ন হৃদয়ে আবারও এগিয়ে যায়, পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে সাগরকে। সাগরের শরীরের এই অস্বাভাবিক তাপমাত্রা উষা অনুভব করতে পারছে। মৃদু হাসলো সে, নিজের হাতে থাকা শুকনো মেহেদি নিয়ে বুকের উপর রাখলো। সাগরকে জ্বালাতে সেই হাত বুলিয়ে দিতে লাগলো সারা বুক জুড়ে। মেহেদি শুকনো হয় কেমন একটা সুরসুরি লাগছে। সাগরের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, শরীর কেঁপে কেঁপে উঠছে। তবুও সে শক্ত হয়ে শুয়ে রইল। কিন্তু উষা স্থির নেই, সে ব্যস্ত সাগরের পিঠে উষ্ণের উৎসসাপ ফেলতে। উষার গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে সাগরের পিঠে। নিজেকে আর নিয়ন্ত্রণে রাখতে পারল না সে, ভিতরটা জ্বলছে, ইচ্ছে করছে সমস্ত দূরত্ব ঘুচিয়ে দিতে, মেয়েটাকে নিজের সাথে পিষে ফেলতে। সাগরের নিঃশ্বাস অস্বাভাবিক, শরীরের তাপমাত্রাও বেড়েছে। সে এক মুহূর্ত দেরি করলো না, একদম আচানক উষার দিকে ঘুরে গেল, হাত দিয়ে মৃদু ধাক্কা দিয়ে উষাকে সোজা করলো। পরন্ত নিজেই উষার উপরে উঠে গেল, নিজের সমস্ত ভার ছেড়ে দিল উষার উপরে। উষার মাথায় 2 দিকে নিজের হাত দিয়ে বন্দি করলো। উষা ভয়ার্ত দৃষ্টিতে তাকালো একবার সাগরের হাতের দিকে, পরপর তাকালো একরাশ মাদকতা মিশ্রিত চোখ জোড়ায়। উষার শরীরে যেন আলাদা শিহরণ বয়ে গেল সেই চাহনি দেখে। সাগরের দৃষ্টিতে মাদকতা লেপ্টে আছে, আছে একরাশ কামুকতা। সে দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলল, আমার ছোঁয়া তোর ভালো লাগে না? উষা ভয় ভুলে বিস্ময় নিয়ে তাকালো সাগরের চোখের দিকে, মাথা 2 দিকে নাড়িয়ে কান্না মিশ্রিত গলায় থেমে থেমে বলল, আপনি ভুল ভাবছেন। সাগরের কানে সেসব ঢুকলো না। সে একরাশ মাদকতা নিয়ে তখনও তিরতির করে কাঁপতে থাকা উষার পাতলা টুটের দিকে তাকিয়ে নিজেকে আর দমিয়ে রাখলো না সে। আচমকা আঁকড়ে ধরলো উষার ওষ্ঠ জোড়া, নিজের সমস্ত ঘুম নিয়ে সেখানে দিতে থাকলো ভালোবাসার পরশ। উষার ব্যাপারটা বুঝতে সময় লাগলো কিছুক্ষণ। আজকে সে আর পিছু হটবে না। উষা হাত উঁচিয়ে রাখলো সাগরের ঘাড়ে। উষার হাতের উষ্ণ স্পর্শ পেয়ে সাগর নিজের আক্রমণাত্মক ভাব কমিয়ে আনলো কিছুটা। অষ্টপুটের সংঘর্ষে মাতাল করে তুললো উষাকে। কয়েক পল কেটে গেল সেভাবেই। উষাকে নিঃশ্বাস নিতে না দেখে সাগর নিজের মধ্যে দূরত্ব বাড়ালো। ছাড়া পেতে আটকে রাখা শ্বাস ছাড়লো উষা। নিঃশ্বাসের গতি অস্বাভাবিক, হাঁপড়ের মতো হাঁপাতে লাগলো দুজনেই। বুকের উঠানামার গতি বেড়েছে, চোখ বন্ধ করে পড়ে রইল শক্ত হয়ে। নেশালো দৃষ্টিতে উষার আপামদস্তক পরক করে নিল সাগর। নিজের খেই হারিয়ে ফেলেছে সে। মুখ বাড়িয়ে ঠোঁট ছোঁয়ালো উষার বন্ধ চোখের পাতায়। ভালোবাসার উৎস স্পর্শ দিল উষার সারা মুখে। মুহূর্ত ব্যয় না করে মুখ গুজলো উষার ঘাড়ে। সেখানে মৃদু কামড় দিতে লাগলো ক্ষণে ক্ষণে। হাত বাড়িয়ে উষার গায়ের আঁচলটাও ফেলে দিল। উষার থেকে কোনো রূপ বাধা না পেয়ে মুচকে হাসলো সাগর। কানের কাছে মুখ এনে কণ্ঠ খাদে নামিয়ে ফিসফিস করে বলল, জান তুই তো পুরাই আগুন রে। এই দেখ তোর কাছে এলেই কেমন গরম হয়ে যাই। উফ, পাগল বানিয়ে দিলি আমায়।
উষার গাল দুটো রক্তাভ আবার ছড়িয়ে দেয়। লজ্জায় চোখ খুলে রাখা দেয়। সাগর ফিসফিস করে আরো কিছু বলতে লজ্জায় দূরে সরে যায় উষা। সাগরের দিকে পিঠ দিয়ে শুয়ে থাকে। সাগর উন্মুক্ত পিঠে আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে বলল, ঘুমিয়ে পড়ো বউ, অনেক রাত হয়েছে, অনেক সকালে উঠতে হবে, 3 ঘন্টাও ঠিকঠাক ঘুমাতে পারবে না। কথা শেষ করে উষাকে কাছে টেনে নেয় সাগর। আর এদিকে পশ্চিম আকাশে রক্তিম আভা জানান দিচ্ছে পবিত্র দিনের শুরু। ভোরের বাতাসে মিশে আছে এক অদ্ভুত নির্মলতা, যে নির্মলতা বলে সমস্ত দুঃখ ধুয়ে গেছে রাতের শেষ অন্ধকারে। দিগন্ত জুড়ে ভেসে আসছে তাকবীরের সুর, প্রতিটি ধ্বনি যেন হৃদয় ছুঁয়ে যাচ্ছে শিউরে ওঠা আবেগে। মসজিদের মিনার থেকে ছড়িয়ে পড়া আজানের প্রতিধ্বনি ভোরকে ক্ষণে ক্ষণে আরো স্নিগ্ধ ও পবিত্র করে তুলেছে। ঘরে ঘরে নতুন পোশাকের গন্ধ, মায়ের হাতের রান্নায় ঈদের প্রথম আনন্দ, সব মিলিয়ে আজকের সকাল অন্য সকালের মতো নয়। আজকের ভোর একেবারে অন্যরকম, নির্মল, পবিত্র আর অবশেষে আনন্দের পূর্ণতায় ভরা। ভুইয়া বাড়ির প্রতিটি সদস্য মেতে উঠেছে নিজের কাজে, যে যার কাজ বুঝে হাতে হাতে করে নিচ্ছে। বাড়ির পুরুষগণ নামাজ থেকে ফিরে আজকে আর বিশ্রাম নেননি, সকলে ড্রয়িং ডাইনিং মিলিয়ে কাজে ব্যস্ত। সাদাব অবশ্য নামাজ শেষ করে বাসায় ফিরেনি, সে বাবা চাচাকে বলে গেছে আর্জেন্ট কাজে এক্ষুনি ফুপুর বাসায় যেতে হবে। অগত্যা ওনারাও আর দ্বিমত করেননি, কারণ তাদের ছেলে নিশ্চয়ই ওই বাড়ির মেয়েকে জ্বালাতেই যাচ্ছে। এই সাত সকালে সাদাবকে দেখে অবাক হওয়ার কথা হলেও সোহেব খান মোটেও অবাক হলেন না। তার মেয়ে যেমন বিচ্ছু, তার চেয়ে দ্বিগুণ বিচ্ছু এই ছেলে। গালে মেহেদির রং দেখে যা বুঝার তিনি বুঝে গেলেন, বাহিরে এখনো আবছা অন্ধকার রয়ে গেছে। আর এই ছেলে এখন ফুফুর বাসায় এসে হাজিরও হয়েছে, তাও ভালো কোনো উদ্দেশ্য নিয়ে যে হাজির হয়নি তা তিনি হলপ করে বলতে পারেন। আরিশা তখনও ঘুমে, নামাজ পড়ে আবার নাইলাকে বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়েছে। মা ভাবি সকালের নাস্তার আয়োজনে ব্যস্ত। আরিশার মামাতো কাজিনরা সর্বদা ঈদের নামাজ শেষ করে নাস্তাটা বোনের সাথেই করেন, বোনের নিজস্ব সংসারে। এটা ঘটে আসছে বহু বছর আগে থেকেই। সাদাব ফুপু ভাবির সাথে কুশল বিনিময় করে পা বাড়ায় আরিশার ঘরের দিকে। ঘুমন্ত মুখটা দেখে একটু মায়া জাগলেও সে মায়া দেখায়নি, নিজের কার্যসিদ্ধি হাসিল করে পরপর গালে কপালে কয়েকটা অশ্ব ভেজা স্পর্শ দিয়ে বের হয়ে গেছে রুম থেকে। আর এদিকে উষা সকালে নামাজ শেষ করে গোসল করে নিয়েছে, কিন্তু লজ্জায় নিচে তাকাতে পারছে না, কারণ বিয়ের পরে এতগুলো বছর কেটে গেল, তারা তো স্বামী স্ত্রীদের মতো সম্পর্কে ছিল না। আর সব ঝামেলা মিটে যাওয়ার পরে আবার নতুন করে বিয়ে হওয়ার পরেও এই পর্যন্ত কোনোদিনই ভেজা চুলে নিচে নামেনি। যদিও মাঝে 2-1 দিন মারিয়া জামান চুলে হাত দিয়েছিলেন, এ কারণে আরো একটু গুটিয়ে যাচ্ছে সে। যদিও সবাই যেন উষা ঈদের দিন সকাল সকালই গোসল সেরে ফেলে, তবুও কোথাও একটু সংকোচবোধ কাজ করছে। আর এমনিতেও সে হেয়ার ড্রায়ার ব্যবহার করে না, আর এখন যদি হেয়ার ড্রায়ার ব্যবহার করে এতেও সে বিপাকে পড়বে। পরবর্তীতে আবার গোসলের কথা বললে কি উত্তর দেবে সে? এত চিন্তা ভাবনা উষা আর নিতে পারলো না, নিচে নেমে এলো। বাবা চাচার সাথে বসে কথাবার্তা সেরে গেল কিচেনে, সবার জন্য চা বানিয়ে নিয়ে আসবে সে, এটা বাড়ির নিত্যদিনকার রুটিন। সবাইকে চা দেওয়া শেষে উষা সাগর আর নিজের জন্য চায়ের কাপ নিয়ে হাজির হয় নিজেদের রুমে। সাগর তখন পরনের পাঞ্জাবি খুলতে ব্যস্ত। উষাকে আসতে দেখে কাছে ডাকলো সে, তারপর বলল, বউ আমার এদিকে আই। উষা সাগরের এমন আদরে ডাক পেয়ে প্রত্যাখ্যান করতে পারল না, চায়ের কাপটা রেখে এগিয়ে যায় সাগরের দিকে। কাছাকাছি আসতেই উষার কোমরে হাত রেখে টেনে নেয় নিজের বুকের মাঝে, তারপর চোখ দিয়ে ইশারা করে পাঞ্জাবির শেষ দুটো বোতাম খুলতে। উষাও কথা বাড়ায় না, চুপচাপ নিজের কাজে ব্যস্ত হয়। ইদানিং তাকে এসব করতে হয়, তাই অভ্যাস হয়ে গেছে। কাজ শেষে নিজেই পাঞ্জাবিটা খুলে দেয়। সাগর নিঃশব্দে চুমু খায় বউয়ের কপালে। চাটা ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নিন আগে। সাগর কিছুক্ষণ নীরের দৃষ্টিতে তাকিয়ে থাকে উষার দিকে। কিছু মনে হয়েছে এমন ভান করে দুষ্টু হেসে নিজের মুখ নিয়ে যায় উষার কানের কাছে। ফিসফিস করে বলল, কিন্তু বউ, চা তো একদম খেতে ইচ্ছে করছে না রে। উষা ভ্রু কুচকায়, জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে রয় সাগরের দিকে। কৌতূহলী স্বরে বলল, সে কি, তাহলে কি খাবেন? কি খেতে ইচ্ছে করছে বলুন, কি নিয়ে আসবো আপনিই বলে দিন। সাগর বলল, খেতে তো অনেক কিছুই মন চাচ্ছে, কিন্তু তুই তো আর চাইবি না আমি সেসব খাই। উষার কপালে গাঢ় ভাঁজ হয়, বিরক্তর সাথে সে হতবাক। তারপর বলল, মানে কি সব বলছেন? এমন ভাবে বলছেন যেন আমি আপনার খাওয়া দেখতে পারি না। সাগর বলল, এক্স্যাক্টলি এটাই, দেখতেই তো পারিস না, পারলে কি আর দূরে দূরে থাকতে পারতি? উষা বুঝলো না সাগরের কথাটা, কিছু বলার জন্য মুখ খুলতেই দরজায় করাঘাত ভেসে আসে। সাগর উষা দুজনেই ভ্রুকুচকে তাকায় দরজার পানে। তারপর বলল, ভাইয়া কি রুমে আছো? আরাফের গমগমের স্বর কর্ণে পৌঁছাতেই উষা হকচকিয়ে ওঠে, ছিটকে সরে যায় সাগরের থেকে। আশেপাশে না তাকিয়ে চায়ের কাপ হাতে নিয়ে ধূপ করে বসে পড়ে বিছানায়। সাগর শান্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে উষার এমন পাগলামো দেখে পরপর নিজেও স্বভাবসুলভ গম্ভীর স্বরে বলল, আছি, আয় তুই। আরাফ দরজা ঠেলে ভেতরে ঢুকে, সাথে রাফিদও আছে। দুজনে গিয়ে বসে পড়ে উষার পাশে। রাফিদ একেবারে বিছানায় পা গুটিয়ে বসে পড়ে। সাগর ভ্রুকুচকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে সবই। আর এদিকে সকাল সকাল আমার ঘরে কি বুঝে আগমন ঘটলো তোদের? একসাথে চা খেতে এসেছি, নিচেই বসেছিলাম,
কিন্তু চাচ্চুদের ওসব রাজনৈতিক কথাবার্তা ভালো লাগছিল না, তাই ভাবলাম তোমাদের কাছে আসি। উষা বেশ খুশি হলো। আরাফের মাথার চুলগুলো এলোমেলো করে দিয়ে উৎফুল্ল স্বরে বলল, বেশ করেছ, আমারও বোরিং লাগছিল। সাদাব কই? আরাফ বলল, ও তো ফফিদের বাসায় গেছে বলল। উষা বলল, সে কি ভাইয়া, ও নিশ্চয়ই কোনো ভালো উদ্দেশ্যে যায়নি। রাফিদ হাসলো, তারপর বলল, ওদের ব্যাপার আমাদের ভেবে কাজ নেই। আর এদিকে চা খাওয়া শেষে বাড়ির সকল পুরুষরাই গোসল সেরে নিতে নিচে গেল। অনেক বছর বাদে বাপ চাচাদের সাথে ঈদ করছে সাগর, তাই সে নিজেও সবার উদ্দেশ্যে ঈদের কেনাকাটা করেছে। আর সবাই আজকে সাগরের দেওয়া পাজামা পাঞ্জাবি সেট পরে ঈদের নামাজে যাবে। আর এদিকে আরিশার ঘুম ভাঙলো একটু বেলা করেই। কিছুক্ষণ চোখ বন্ধ করে পড়ে রইল সেভাবেই। ঘুমটা পুরোপুরি কাটাতেই বিছানার পাশ থেকে মোবাইলটা নিতে চাইলো। চোখের সামনে মোবাইলটা ধরতেই দেখতে পেল সবুজ রঙের একটি কাগজ আটকানো মোবাইলের উপরে গুটি কয়েক সূক্ষ্ম ভাঁজ পড়লো আরিশার কপাল জুড়ে। কৌতূহল দমিয়ে রাখতে না পেরে ভালো করে চোখ বোলাই কাগজটাতে। প্রিয় মোটো, আমার মনের 60 কেজির ওজনের আটার বস্তা। গালে মেহেদি দিয়েছি বলে রাগ করিস না জান। হ্যাঁ, আমি একা মাস্ক পরে ঘুরবো কেন? তুই নিজেও মাস্ক পরে ঘুরবি। কিভাবে যে ছবি তুলিস সেটাই আজ দেখবো আমি। রাগ করিস না, অনেকগুলো আদর দিয়ে গেলাম। দেখা হবে আবারও ভুইয়া বাড়ির কিনারায়, যখন তুই চালের বস্তা শেষ করতে ব্যস্ত থাকবি তখন। ঈদ মুবারক সোনা। ইতি তোমার একান্ত ব্যক্তিগত আটার বস্তার মালিক সাদাফ। চিরকুটটা পরে আরিশা স্তব্ধ হয়ে বসে রইল কিছুক্ষণ। তার ছোট্ট মস্তিষ্ক যেন ধরতে পারলো না কি লেখা আছে এতে। নিজের হতবিম্বল নয়নজোড়া নিয়ে আবারও পড়লো চিরকুটটা। আসলে আরিশা কেমন রিয়াকশন দিবে সেটা সে বুঝে পেল না। একে তো তাকে ডাকছে মোটু, আবার বলে কিনা তার মনের আটার বস্তা, সাথে গালে মেহেদি। আরিশা হন্তদন্ত হয়ে ছুটে যায় আয়নার সামনে। নিজের গাল দুটোতে এবড়োথেবড়োভাবে দুটো ফুল আঁকা দেখে তীব্র ক্রোধ আর ঘৃণায় বিষিয়ে উঠল মন। গতকাল সে কি ইচ্ছে করে মেহেদি দিয়েছে? তার মেহেদি নষ্ট করেছে বলেই তো দিয়েছে। আবার সাদাফের গালে মেহেদি দেওয়ায় সেই অপরাধবোধ থেকে হাতের তালুতে সুন্দর করে আবারও মেহেদি দিয়েছে। সাদাফের নামও চুপি চুপি লিখেছে ওকে খুশি করার জন্য। আর এই ছেলে এমন একটা কাজ করলো, এটা কি খুব বাড়াবাড়ি হয়ে গেল না? তাও এই ঈদের দিন এমন করতেই হবে? কথায় আছে মানুষ বেশি রেগে গেলে রিয়াকশন দিতে ভুলে যায়। আরিশার দশাও তাই। আরিশার শরীরটা রাগে কাঁপছে। যদিও ফুল দুটো সে ঠিকমতো আঁকতে পারেনি, খুব ছোট্ট করে এঁকেছে। গালের পাশে চুল ছেড়ে দিয়ে ফুল আর দেখা যাবে না। তবুও সাদাফের এই কাজটা একদম পছন্দ হলো না আরিশার। না চাইতেও রাগে অভিমানে গাল বেয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সাদাফের সমস্ত দুষ্টুমি আরিশা মেনে নেয়, মন থেকে একবারও প্রতিবাদ করে না। মজার ছলে ঝগড়া করে। ছোট থেকে তাদের সম্পর্কটাই এমন। সাদাফ কত কিছু বলে বসে, সেসব গায়েও লাগে না এখন আর। আরিশাও জানে ওসব ফান করেই বলে সাদাব। তবে সম্পর্কে মিষ্টতা বজায় রাখতেই দুষ্টু মিষ্টি ঝগড়া করে ওরা। ঝগড়া না করলে আবার তাদের পেটের ভাত হজম হয় না। সাদাফের আটার বস্তা বলাটা তাকে কষ্ট দিল না, কারণ সে একটু বেশি স্বাস্থ্যবতী। 58 কেজি, মোটা বলতেই পারে। তবে গালে মেহেদি লাগানোটা আরিশাকে সব থেকে বেশি কষ্ট দিল। মনে মনে ভেবেও নিল কিভাবে এই ছেলেকে সে শায়েস্তা করবে। নিজেকে একটু ধাতস্থ করে নিল আরিশা। ওনার ঠিকঠাকভাবে গায়ে জড়িয়ে নিচে নামার জন্য প্রস্তুতি নিয়ে ঘর থেকে বের হতে নিতেই চোখ গেল টেবিলে ছোটখাটো একটা বক্স রাখা। বক্সটা খুলতেই দেখতে পেল 8 রকমের ভিন্ন রকমের চুড়ি, 2 জোড়া কানের দুল, একটি টিপের পাতা, একটা ব্র্যান্ডেড ওয়াচ, সাথে একটা চিরকুটও আছে। সরি রিশা, জানি কাজটা খুবই ভিত্তিহীন, কিন্তু কি করব বল, ছোট থেকে আমাদের সম্পর্কটাই এমন। দুজন দুজনের পিছনে না লাগলে শান্তি মিলে না। আর তুই জানিস তো আমার সমস্ত শান্তি তোর কাছেই। ঈদের প্রথম প্রহরের গিফট পড়লে খুশি হব। আর একটা কথা বলি, আমার মনের 60 কেজির ওজনের আটার বস্তাকে এতগুলো ভালোবাসা নিও প্রিয়। আরিশা আনমনেই হেসে ফেললো চিরকুটটা দেখে। তবে রাগটা কমলো না, সে এবার আসলেই রেগে আছে। আর এদিকে সাগর ওয়াশরুমে। উষা কাবার থেকে সবকিছু বের করে রাখছে বেডে। আগে থেকে গুছিয়ে রাখছে যেন পরবর্তীতে ঝামেলায় পড়তে না হয়। বাড়ির একমাত্র মেয়ে সে, সাথে বড় বউ, দায়িত্বটাও বেশি। বাবা চাচ্চু ভাইয়ারা সবকিছুর খেয়াল তাকেই রাখতে হয়। এই যেমন নামাজে যাওয়ার আগে পরনের কাপড় থেকে শুরু করে মাথার টুপি, আতর, জুতা সবকিছুই তাকে গুছিয়ে রাখতে হয়, বের করে দিতে হয়। বাড়ির বউয়েরা রান্নায় ব্যস্ত থাকে আর উষা ছোটাছুটি করে। কেউ ডেকে বলবে, উষা এটা পাচ্ছি না, ওটা পাচ্ছি না, এটা কই ওটা কই, ব্লা ব্লা ব্লা। এবার আবার সাগরও দেশে আছে, তাই স্বামীর সবটাও তাকেই দেখতে হবে, এটাই স্বাভাবিক। তাই আগেই বাবাকে রেডি করে 2 চাচ্চুকে সবকিছু বুঝিয়ে দিয়েছে। হাতের নাগালে সব রেখে এসেছে। ভাইদেরটাও চোখের সামনে রেখে তারপর নিজেদের রুমে এসে এবার সাগরের জামা কাপড় বের করে রাখছে। সাগর কোমরে তোয়ালে পেঁচিয়ে বের হলো। পানির বিন্দু বিন্দু কণা এখনো অঙ্গে লেপটে। গলায় ঝুলানো তোয়ালে দিয়ে এক হাতে মাথা মুছতে মুছতে গিয়ে দাঁড়ায় আয়নার সামনে। হাতের বাইসেপ গুলো কেমন ফুলে ফেপে আছে। শরীরে বস্ত্র না থাকায় প্রতিটি ভাঁজই সুস্পষ্টভাবে নজর কাটছে উষার। সাগর নিয়মিত শরীর চর্চা করে মেয়েধীন পেটের অ্যাপস গুলো না চাইতেও উষাকে আকর্ষিত করছে। উষা সব ভুলে কেমন মোহনীয় দৃষ্টিতে আয়নার দিকে তাকিয়ে আছে। চোখের ভাষা ভিন্ন, তার হৃৎপিণ্ড ছুটছে অনিয়ন্ত্রিত ভাবে। বুকের ভিতরে কেমন ধরাস ধরাস শব্দ হচ্ছে। গলাটাও শুকিয়ে কাঠ হয়ে আছে। এই জ্বালায় উষা আজকে বহুদিন ধরে
ধরে ভুগছে, ইচ্ছে করে লোকটা তার সামনে এমন করে। মানুষটাকে বুঝে যে এভাবে সামনে এলে উষার ধুকপুকানি বেড়ে যায়। মন তার দৃঢ়তা হারায়। উষা অনেক কষ্ট করে নিজেকে সংযত করে, কিন্তু তবুও লাভ হয় না। বারবার কেমন আর চোখে তাকাচ্ছে দেখো। উষা নজর ঘুরিয়ে ব্যালকনির দিকে তাকায়, পরপর শুকনো রোগ গিলে কয়েকটা। যেই না আবারও আয়নার দিকে তাকাবে, অমনি সামনে তাকাতেই সাগরকে নজরে এলো। তার খুব কাছেই দাঁড়িয়ে, একদম চোখের সামনে। উষা বিছানায় বসে আছে, তাই ওর মাথাটা সাগরের কোমরের সমান। আচমকা সাগরকে এত কাছে দেখে হকচকিয়ে ওঠে উষা। সাগর উষার দিকে তাকিয়ে বাঁকা হেসে 2 কদম পিছিয়ে যায়। সাগরের চোখ উষার দিকে স্থির। উষাও লাজ লজ্জা ভুলে কেমন নির্লজ্জের মতো তাকিয়ে থাকে সাগরের দিকে। সাগর ঠোঁট কামড়ে হাসে, নিজের হাতে তোয়ালের গিট দেওয়া অংশে স্থির করে দুষ্টুমিশ্বরে বলল, এভাবে দেখতে তো অসুবিধা হচ্ছে তাই না বউ? খুলে দেই, সুবিধা হবে। কি বলো? এই খুললাম কিন্তু। উষা ভরকে যায়, চোখ দুটি বিস্ময়ে বড় হয়ে যায় তার। তড়িঘড়ি করে নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়ায় সে। সাগরকে ধাক্কা দিয়ে পেছনে ঠেলে দেয় কিছুটা, নাক মুখ কুঁচকে বলল, অসভ্য লোক, সরুন আপনি। সাগর বলল, বাহ রে, এতক্ষণ যে হাবেত্তার মতো তাকিয়েছিলি সে বেলায় আমি কি বলেছি তাকা আমার দিকে? এখন আমি তোর অসুবিধা দেখতে পারি না। হাজবেন্ড হই, তোর একটা দায়িত্ব আছে না? সেই দায়িত্ববোধ থেকে চাইছি তোয়ালেটা খুলে দেই, তুই মন ভরে দেখ কেমন। উষার আগে ফুসে ওঠে, ইদানিং রোজ লোকটা এমন করে, ইচ্ছা করে তাকে জ্বালাই। তারপর উষা বলল, আমি মোটেও তাকাইনি আপনার দিকে। সাগর বলল, কি মিথ্যুক রে বাবা? উষা বলল, না রে বাবা, সত্যবাদী বলো সত্যবাদী। কথাটা শেষ করে আর দাঁড়ায় না উষা। যান বাঁচানো ফরজ, কোনো মতে ঘর পিছিয়ে বাইরে আসে সে। নামাজ শেষে ভুইয়া বাড়ির কর্তা আর ছেলেরা সকলে যায় খানবাড়িতে। সেখানে সকালের নাস্তা সেরে ফিরে আসে বাসায়। দুপুরে খানবাড়ির প্রতিটি সদস্যই উপস্থিত থাকে ভুইয়া বাড়িতে। স্বামীন ও তার স্বামী সন্তান সহ চলে আসে বাবার বাসায়। দুপুরে একসাথে খাওয়া দাওয়া করে বিকেলে সবাই মিলে ঘুরতে বেরোয়। সাথে নাবিলা ভুইয়ার বান্ধবীর মেয়ে নুসরাতকেও নিয়ে নেয়। শহরের আশেপাশে ঘুরে বাসায় ফিরে ঠিক সন্ধ্যার পরে। রাত 11টার দিকে আবারও সাগর উষা তাদের প্রথম হানিমুন উপভোগ করতে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিবে। সাগর প্রথমে প্লেনে যাবে বলে ঠিক করলেও উষার কথা ভেবে আর যায়নি। নিজের গাড়ি করে রওনা দিয়েছে সুদূর চট্টগ্রামের উদ্দেশ্যে। রাতে ঢাকা শহরের কোলাহল উপেক্ষা করে সাগরের প্রাইভেট কারটা যখন ধীরে ধীরে হাইওয়েতে উঠল, চারিদিকে তখন নিস্তব্ধতায় মোড়ানো। আকাশের বুকে জুড়ে অর্ধচাঁদ, চারপাশে ছড়িয়ে পড়া তারার ঝিলিক। মনে হচ্ছিল আজকের আকাশটা এই নববিবাহিত যুগলদের প্রেমের সাক্ষী হয়ে নীরবে তাকিয়েছে তাদের দিকে। গাড়ি জানালা দিয়ে ছুটে আসা শীতল বাতাস উষার চুল এলোমেলো করে দিচ্ছিল। সাগর পাশে থেকে বারবার আর চোখে তাকিয়ে দেখলো আত্মহরিণীর এমন মোহনীয় রূপ। বিনা বাক্যে বেয়ে ঠোঁটের কোণে ফুটে উঠল প্রশান্তির হাসি। উষা ঘাড় বাঁকিয়ে তাকাতেই দৃষ্টিগোচর হয় সাগরের হাসি হাসি মুখ। উষা পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে দেখলো সাগরের সেই হাসিটুকু। এতটুকুই যেন যথেষ্ট ছিল। উষার মনে হলো এই হাসি তার হৃদয়ের জন্য কোনো অজানা প্রতিশ্রুতি বহন করছে। দুজনেই নিশ্চুপ, কখনো কখনো দুজন দুজনের দিকে তাকাচ্ছে মুগ্ধ দৃষ্টিতে। হাইওয়ের পথ পাশে অগণিত গাছগাছালি, কখনো কচি পাতার ঝিলমিল, তো কখনো ঘন অরণ্যের অন্ধকারে। চাঁদের আলোয় গাছগুলো কখনো ভৌতিক, কখনো আবার স্বপ্নীল রূপে ধরা দিচ্ছিল। পল্লবের ফাঁক গলে আসা চাঁদের নরম আলো গাড়ির ভেতর ঢুকে উষার মুখে এক অপার্থিব জ্যোৎস্না ছড়িয়ে দিল। সাগর চুপচাপ তাকিয়ে রইল চাঁদের আলোয় জলজল করতে থাকা মুখটির পানে। উষার এমন সৌন্দর্য দেখে হঠাৎ করে সাগরের মনে হলো প্রকৃতি যেন ইচ্ছা করেই তার প্রণয়িনীকে এতটা মোহনীয় করে তুলছে। উষা হঠাৎ করে জানালা দিয়ে হাত বাড়িয়ে দিল, আঙ্গুলে জড়িয়ে নিল বাইরের শীতল হাওয়াটুকু। উষা সাগরের দিকে তাকায় নিঃশব্দে। কিয়ৎক্ষণ তাকিয়ে থেকে নীরবতা ভেঙে ফিসফিস করে বলল, সাগর ভাই, জানেন আমার কি মনে হচ্ছে? সাগর ভ্রুকুচকে সরদৃষ্টিতে তাকায় উষার দিকে। অতি আগ্রহ নিয়ে গমগমে স্বরে জানতে চাই, কি মনে হচ্ছে? উষা ভীষণ আহ্লাদী হয়ে যায়, খুশিতে গদগদ হয়ে বলল, আমার মনে হচ্ছে আজকের এই অর্ধচন্দ্র রাতটা শুধু আর শুধুই আমাদের দুজনার। সাগর গাড়ির গতি কমিয়েছে সেই কখন। পাশে থাকা রমণীটি তার সমস্ত ধ্যান জ্ঞানে বিচরণ করছে এখন। আর সেই সাথে এমন নিস্তব্ধতায় মোড়ানো পরিবেশে ফিসফিস করে বলা উষার কথাটা সাগরকে আপ্লুত করলো। সে নিঃশব্দে তার হাত বাড়িয়ে দেয় উষার দিকে। উষার এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, তুমি পাশে থাকলে প্রতিটি রাতই আমাদের হবে ইনশাল্লাহ। উষা খানিক লজ্জা পায়, লাজুক ভঙ্গিতেই হেসে ওঠে। চোখ দুটি তার চকচক করে ওঠে। ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটিয়ে তুলে মুহূর্তেই বড় আমোদে নিজের মাথা রাখে সাগরের কাঁধে। সাগর মাথাটা খানিক নিচু করে মুখ গুজে উষার চুলের ভাঁজে। বুক ভরে গ্রান নেই চুলের। আলতোভাবে নিজের পুরুষালী রুক্ষ ঠোঁট স্পর্শ করে যায় প্রিয়তমা স্ত্রীর চুলে। পরপর মনোযোগ দেয় ড্রাইভিংয়ে। রাত তখন গভীর। উষা একটু ঘুমিয়েছিল, তবে ঘুমটা স্থায়ী হয় না। সাগর জেগে আছে আর ড্রাইভিং করছে ভাবলেই মনটা খারাপ হয়ে যায়। উষা নজর বাহিরে স্থির করে উপভোগ করে প্রকৃতির সৌন্দর্য। রাস্তার দুই ধারে কখনো ছোট ছোট গ্রাম, তো কখনো নিস্তব্ধ পুকুর, খাল বা নদীর কালো জল দেখে মনে হয় যেন আয়নায় ভেসে থাকা চাঁদ। পাকা রাস্তায় গাড়ির টায়ারের শব্দ আর দূর থেকে ভেসে আসা ঝিঝি পোকার ডাক মিলেমিশে এক অদ্ভুত সুর তৈরি করেছে। উষার মনে হচ্ছিল এ যাত্রা কেবল গন্তব্যের জন্য নয়, বরং প্রতিটি মুহূর্ত এক একটি স্মৃতি হয়ে তার হৃদয়ে গেঁথে যাচ্ছে। সাগরের পাশে বসেও তার বুকের ভেতরে এক অজানা কাঁপন, অথচ সেই কাঁপনই যেন এক গভীর প্রশান্তি এনে দিচ্ছে।
আর এদিকে সাগর আর উষার কক্সবাজারের উদ্দেশ্যে রাত 11টায় রওনা দেওয়ার কথা থাকলেও ওরা রওনা দিয়েছে রাত 12টায়। আর তাই কক্সবাজারে পৌঁছাতে সকাল 9টা বেজে গেল। ঈদের দিন বলে জ্যাম যে একদম ছিল না তা না, জ্যাম ছিল। হোটেলে পৌঁছানোর আগেই মাঝ রাস্তায় একটা রেস্টুরেন্টে সকালের নাস্তা সেরে এসে সাগর আর উষা দুজনেই ভীষণ ক্লান্ত, ঘুম দরকার। একে তো ঈদের দিনের খাটাখাটুনি, আবার সারা রাত জেগে থাকতে হয়েছে, শরীরটা যেন দুজনেরই ভেঙে এসেছে। যদিও উষা সাগরের অনুভূতি বুঝতে পারলো না, তবে মুখশ্রী দেখেই বোঝা যাচ্ছে বেশ ক্লান্ত। সে তো ঘুমিয়েছিল কিছুক্ষণ, কিন্তু তার সায়ন্দ্রিলের আব্বু তো ঘুমায়নি। হোটেলে পৌঁছে ঘুম দেবে বলে আগেই নাস্তা সেরেছে ওরা। দুজনেই ঠিক করলো বিকেল অবধি ঘুমিয়ে বিশ্রাম নেবে, সন্ধ্যার দিকে একটু ঘুরতে বের হবে। ফ্রেশ হয়ে বিছানায় যেতেই দুজন গভীর ঘুমে তলিয়ে গেল। আর এদিকে যারা ফোন হাতে বসে আছে সে ভীষণ দুটানায় ভুগছে গতকাল থেকেই। কয়েকবার নেহালকে কল করতে চেয়েও সে পারল না, কোথাও একটা জড়তা কাজ করছে তার। লাভ এট ফার্স্ট সাইডে সে বিশ্বাসী নয়, কিন্তু তবুও প্রথম দেখায় নেহালকে ভালো লেগেছে তার। ভালো লাগারই কথা, সুদর্শন পুরুষ মানুষ হিসেবে বিবেচনা করতে গেলে সেই খাতায় অনায়াসে নেহালের নামটা আসবে। পুরুষালী দৃঢ় চোয়াল, লম্বা চওড়া প্রশস্ত দেহ, গম্ভীর মুখের ভাবভঙ্গি, সবাই খেয়াল করেছে যারা। প্রথম দেখায় যতটা ভালো লেগেছিল তার থেকে কয়েক মুহূর্তে ঠিক ততটাই বিতৃষ্ণা কাজ করছে। পুরুষ মানুষ যে এভাবে ঝগড়া করতে পারে তার ভাবনাতেই ছিল না। ভালো লাগাটা কাজ করছিল কয়েকবার অনাকাঙ্ক্ষিতভাবে দেখা হয়ে যাওয়ার পরে। একদিন সন্ধ্যায় সে ছাদে যাচ্ছিল, তখন ওই গালিবার নেহালের কথা সে শুনেছে। একটা মেয়েকে নিয়ে কথা বলছিল নেহাল আর গালিব। যারা মেয়েটার নাম শুনলেও বুঝিয়েছিল সেই মেয়েটা নেহালের এক্স। তবে তার নারীদেরকে নিয়ে সম্মানের সহিত করা প্রতিটা মন্তব্য যারাকে মুগ্ধ করেছে। নেহালের মন মানসিকতা তার ওই খুব ভালো লেগেছে। তবে সে বুঝে পাচ্ছে না নেহালও কি করে তাকে নিয়ে ভাবতে পারে। যারার একবার মনে হয় নেহাল তার সাথে শুধুই ফ্লার্ট করছে, দেশের বাইরে থেকেছে, অন্যরকম কালচারে লাইফ লিড করেছে, মেয়েদেরকে হয়তো শুধু ভোগের বস্তুই ভাবে। কিন্তু নেহালকে দেখে তো তা মনে হয় না। এত এত প্রেশার যারা নিতে পারছে না, মন পুড়ছে ঠিক, কিন্তু ঠকে যাওয়ার ভয়ে সাহস পাচ্ছে না। জীবনে প্রথম কোনো পুরুষকে নিয়ে ভাবতে চাইছে সে, যদি খালি হাতে ফিরতে হয় তখন। যারা আর কিছু ভাবতে চাইলো না, কম্পনরত বুক নিয়েই কল লাগালো নেহালকে। নেহাল তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। যারা অনেক আশা নিয়ে কল দিলেও কলটা রিসিভ হলো না। হতাশার শ্বাস ফেললো সে। ঘড়ির কাটায় তখন 12টা বেজে 28 মিনিট। এই বেলা তো আর কেউ ঘুমাবে না। না চাইতেও যারার মনে আশারের মেঘ জমে গেল। একবার ভাবলো নাম্বারটা ব্লক করে দিবে, কিন্তু ভাবলেও কাজটা করলো না সে। আর এদিকে আরিশা সোফায় বসে সেমাই খাচ্ছে। রাত হয়ে যায়, সে আর বাসায় ফেরেনি। মামা বাসাতেই থেকে গেছে, উষার বানানো সেমাই খাচ্ছিল বসে বসে। তখন ওই ধূপধাপ পা ফেলে সেখানে হাজির হলো সাদাব। একদম ফিটফাট হয়ে নেমেছে, গায়ে কালো রঙের একটা পাঞ্জাবি, দেখেই বোঝা যাচ্ছে কোথাও যাবে সে। আরিশা ভ্রুকুসকে তাকিয়ে রইল তার দিকে, মুখে সেমাই নিয়ে জানতে চাইলো, কোথাও যাচ্ছিস তুই? সাদাব ওর দিকে পা বাড়িয়ে গম্ভীর গলায় প্রত্যুত্তর করলো, হ্যাঁ, ফ্রেন্ডসরা মিলে ঘুরতে যাব, সব ছেলেরা। আরিশা অবাক হয়ে বলল, ভার্সিটি থেকে? সাদাব বলল, না, কলেজ ফ্রেন্ডরা। আরিশা বলল, ও। কথাটা শেষ করে সাদাব আরিশার সামনে এসে দাঁড়ালো। আরিশা যেহেতু সিঙ্গেল সোফাতে বসেছিল, সাদাব সোফার দুই পাশের হাতলে নিজের দুই হাত রেখে আরিশার দিকে ঝুঁকে গেল। একদম আরিশার মুখের সামনে নিজের মুখ নিয়ে এলো। আরিশা কিছুটা ঘাবড়ে গেল, সাথে তার লজ্জাও লাগছে। আজকাল সাদাবকে দেখে সে লজ্জা পাচ্ছে, ভাবলেই কেমন অস্বস্তি হয় তার। এত কাছে আসাতে হৃৎপিণ্ড ছুটছে ট্রেনের গতিতে। সাদাব দেখলো আরিশার অস্বস্তি, তবে সে পাত্তা দিল না। নিজের মুখ নিয়ে এগিয়ে এনে ব্যস্ত স্বরে নিজের কণ্ঠ খাদে নামিয়ে বলল, খাইয়ে দে। বলে নিজের মুখ খুলল সে, হা করলো সেমাই খাওয়ার জন্য। অন্য সময়ে এসব আরিশার কাছে নর্মাল লাগতো, তবে এখন কেন জানি বুক কাঁপছে তার। প্রচন্ড হাঁপফাঁস করে উঠছে প্রাণ। ইতস্তত ভাব নিয়ে 2 চামচ তুলে দিল সাদাফের মুখে। খাওয়া শেষে সাদাফ আচমকায় নিজের ঠোঁট ছোঁয়ালো আরিশার কপালে। একদম আনএক্সপেক্টেড। আরিশা কখনো ভাবেনি সাদাফ এই মুহূর্তে এমন একটা জায়গায় এমন করবে। বিস্ময়ে হতবিম্বল আরিশা মার্বেলের নেই বড় বড় চোখ করে হ্যাবলাকান্তের মতো তাকিয়ে রইল সাদাফের দিকে। পরপর চোরাদৃষ্টিতে নজর বোলালো ড্রয়িং, ডাইনিং এবং প্রতিটি কোনায়। ভাগ্যিস কেউ নেই। আরিশা তেতে উঠল, দাঁতে দাঁত পিষে কিছু একটা বলতে যাবে তার আগেই সাদাফ সোজা হয়ে ঘুরে দাঁড়ায়। সেকেন্ডও অতিবাহিত হয় না, ঠাস করে শব্দ হয়, সাথে ভেসে আসে পচা মুরগির গন্ধ। আরিশা তৎক্ষণাৎ নিজের নাক চেপে ধরে, পেটের ভিতর সব গুলিয়ে আসছে তার। সাদাফ নির্বিকার সেই 2 হাত পিছনে নিয়ে পিছনের পাঞ্জাবির অংশটুকুর 2 কোণা 2 দিক থেকে চেপে ধরে ঝাড়তে লাগলো। সেই সাথে হাস্যরসের কথা বলল, নে, একেবারে ঝেড়ে ঝুড়ে গন্ধ দিয়ে গেলাম। আগামী 2-3 ঘন্টা তোর পেট এমনিতেই ভরে থাকবে। আরিশা বিড়বিড়িয়ে উঠল, রাগে ফেটে যাচ্ছে সে। নিজের জায়গা থেকে তৎক্ষণাৎ উঠে দাঁড়ায়, দাঁত কিরমির করতে করতে বলল, কুত্তা, তুই জীবনেও ভালো হবি না। শালা দাঁড়া, তুই আজকে মরা মুরগি খেয়েছিস নাকি? শালা জল হস্তি। আরিশা হাত বাড়িয়ে ধরতে চাই সাদাবকে, কিন্তু তার আগে নিজের বিপদ বুঝে আরো দৌড় দেয়। আরিশা কম কিসে, সেও অনর্গল গালি দিতে দিতে ছুটে সাদাফের পিছনে। এদিকে বসার ঘরে এত হইচই শুনে ছুটে আসেন বাড়ির গিন্নিরা। ওদের খুনসুটি দেখে হেসে ওঠেন ওনারা, যদিও জানেন না এখানে আসলে কি ঘটেছে। আর এদিকে উষার ঘুম সাগরের আগেই ভেঙেছে। শাওয়ার নিয়েছে উষা।
পরনে একটা অফ হোয়াইট কালারের ফিসপেট প্যান্ট আর পার্পেল কালার কটনের কুর্তি, ভেজা চুলগুলো সারা পিঠ জুড়ে ছড়ানো। খিদেও লেগেছে বেশ, কিন্তু সাগর বলেছে একসাথে খাবে। উষা ডিভানে বসে আবারও হতাশ দৃষ্টিতে তাকালো বেডের দিকে। সাগর এখনো ঘুমে, খালি গায়ে উপর হয়ে শুয়ে ঘুমাচ্ছে। কম্পিউটারটা কোমর অবধি ঢেকে রেখেছে। ওই শক্তপোক্ত পিঠটার দিকে তাকালেও কেন জানি উষার গলা শুকিয়ে আসে। বাটারফ্লাই শেপটা একদম নজর কাড়ে। জিম ফ্রিক মানুষের এজন্যই উষার পছন্দ না। ওদের বডি এতটাই আকর্ষণীয় হয়, তবে সাগরকে এভাবে দেখতে তার বেশ লাগে। লজ্জায় হাঁফাস করে ওঠে উষার মন। এই মানুষটা একান্ত তার, একান্ত ব্যক্তিগত মানুষ। ভাবলে উষার তনুমন কেমন প্রশান্তির ঢেউ বয়ে যায়। ঘড়ির কাটায় বিকেল 4:20। খিদেটাও বাড়ছে। বোর্ডের থেকে নজর সরিয়ে উঠে দাঁড়ায় উষা। গুটি গুটি পায়ে গিয়ে দাঁড়ায় বেডের কাছে। আস্তে করে বসে পড়ে সাগরের পাশ ঘেঁষে। উদম শরীর দেখে কিছুটা বিচলিত হয়, তবে ততটাও না। এই কয়দিন তো দেখতে দেখতেই অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু তবুও একটা সংকোচ কাজ করছে তার। সাগরের পিঠে হাত রাখতেও দ্বিধা কাজ করছে। মনে হচ্ছে এই মুহূর্তে সাগরকে স্পর্শ করলে সে জমে যাবে। দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকা উষার আলতো হাত স্পর্শ করে সাগরের উন্মুক্ত পিঠের একাংশ। অমনি শিরশিরে অনুভূতিতে ছেয়ে যায় পুরো শরীর। কিছুক্ষণ চুপ থেকে ধীরস্বরে ডেকে ওঠে, সে সাগর ভাই, শান্ডিলের আব্বু, উঠুন, খিদে পেয়েছে তো, অনেক বেলা হয়ে গেল। সাগরের সারা শব্দ নেই। উষা আবারও ডাকে একইভাবে। সাগর যে গভীর ঘুমে তলিয়ে তা বুঝলো উষা। অসুস্থ শরীরই তো, কয়দিন হয়েছে সুস্থ হয়েছেন, আবার সারা রাত ড্রাইভ করা। উষার খারাপ লাগলো, ইচ্ছে করলো না আর ডাকতে। কিন্তু এদিকে খিদের জ্বালায়ও আর থাকা যাচ্ছে না। উষা উঠে দাঁড়াতে চাই, কিন্তু তার আগে হাতে আচমকা টান পড়ায় টাল সামলাতে না পারে ধপ করে পড়ে বিছানার উপরে। সাগর দুজনের শরীরে কম্পিউটার দ্বারা জড়িয়ে নিয়েছে। আষ্টে পিষ্টে উষাকে জড়িয়ে ধরে মুখ গুজে উষার ঘাড়ে। এইটুকু ছোঁয়াতেই কেঁপে ওঠে উষা। সাগরের বাঁধন হতে নিজেকে ছাড়ানোর জন্য মরিয়া হয়ে যায় সে। ছটফটিয়ে ওঠে সে, উফ প্লিজ ছাড়ুন, ক্ষুধা লেগেছে, খাবো। সাগর গলার ভাজা মুখ ডুবিয়ে ঘুমন্ত স্বরে প্রতিবাদ করে বলল, উঠতে হবে না, বেশি খিদে পেলে আমাকে ট্রাই করতে পারো জান, একদম নিরাশ হবে না সুইট বি। টুডে আই ওয়ান্ট টু বি দ্য কাইন্ড অফ লাঞ্চ ইউ নেভার হ্যাড বিফোর, এক্সট্রা হট অ্যান্ড টেস্টি। কথাটা শেষ করে গাঢ় এক চুমু খায় উষার গলার ভাজে। তারপর নাক টেনে গভীরভাবে শ্বাস নেয় উষার শরীরের। এমন লাগামহীন কথা আর কাণ্ডে উষার শরীরে অদ্ভুত কম্পনের সৃষ্টি হলো। সে ভীতনয়নে তাকালো সাগরের দিকে। কম্পমান হাত দ্বারা সাগরকে ঠেলতে ঠেলতে বলল, আমি এখানে থাকবোই না, নির্লজ্জ পুরুষ মানুষ, আমার খিদে পেয়েছে, জলদি উঠুন আর খাবারের ব্যবস্থা। কথাটুকু আধুরাই থেকে যায়। কথা সম্পূর্ণ করার আগে সাগর তার মুখ বন্ধ করে দিল। হাতের অবাধ্য বিচরণ আর উষ্ঠপুটের গাঢ় স্পর্শে মুহূর্তে নাজেহাল করে তুলল উষাকে। সাগরের হাত দুটো প্রচন্ড অধিকারবোধ নিয়ে ছুঁয়ে যাচ্ছে উষার শরীরের প্রতিটি অংশ। এমন বেহায়া স্পর্শে বারবার কেঁপে উঠছে উষা। সেই সাথে শ্বাস নেওয়াও বন্ধ প্রায়। সাগর যখন বুঝলো উষা নিঃশ্বাস নিতে পারছে না, তখন কিছুক্ষণের জন্য নিজেদের মধ্যে দূরত্ব তৈরি করলো সে। ছাড়া পেতে অশান্তভাবে শ্বাস নিতে থাকে উষা। সাগর সেদিকে একবার তাকিয়ে নিজের হাত রাখে উষার গালে, তারপর রক্তিম হয়ে যাওয়া ঠোঁটের ভাঁজে। সে তাই ঘুরলাগা দৃষ্টিতে তাকিয়ে থেকে হাসকে স্বরে বলল, দিস ইজ ফর আওয়ার হানিমুন ট্রিপ অ্যান্ড নাও। কথাটুকু পূর্ণতা মিলে না। তার পূর্বে সাগর আবারও মত্ত হয় প্রেয়সীর রক্তিম উষ্ঠজোড়ার ভাঁজে, ব্যস্ত হয় অদর্শদা পানে। উষার নিঃশ্বাস জড়িয়ে আসে, গলা কাটা মুরগির নেই ছটফটিয়ে ওঠে। স্বামীর এইটুকু ভালোবাসা সে সইতে পারছে না। সাগরের এমন হুটহাট আক্রমণে সে কুকড়ে যাচ্ছে। এবার উষার হাত দুটি সাগরের এক হাতে বন্দি। কেননা প্রথমবার এই দুই হাত সাগরের কাছে অনেক বাধা দিয়েছে, তাই আগে হাত দুটি বন্দি করলো সে। সময় নিয়ে নিজের চেষ্টা মিটিয়ে ছাড়লো উষাকে। ততক্ষণে উষার নাজুক শরীর লজ্জাবতী গাছের নেই নেতিয়ে পড়েছে। সে কি জানতো এই ঘুমন্ত পুরুষ তাকে এইভাবে অত্যাচার করবে? উষার বন্ধ চোখের নেত্রপল্লব বারবার কেঁপে উঠছে। সাগর নজর স্থির রেখে দেখলো সেসব। রক্তিম চক্ষুজোড়া নিয়ে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল উষার বন্ধ নেত্রের দিকে। কণ্ঠ খাদে নামিয়ে ফের ফিসফিস করে বলল, অ্যান্ড দ্যাট কিস মাই ফুয়েল ফর ড্রাইভিং ফর অল নাইট। সাগরের এমন কথায় উষা আরো গুটিয়ে যায়। একদম নিজেকে মিশিয়ে নেয় সাগরের বুকের সাথে। চোখ দুটি তখনও বন্ধ তার। সাগর ঠোঁট কামড়ে হাসে উষার এমন অবস্থা দেখে। সে আবারও উষার থুতনিতে হাত রেখে মুখটা খানিকটা উঁচু করে কপালে পড়ে থাকা বেবি হেয়ারগুলো সরানোর জন্য আলতো ভঙ্গিতে ফু দেয়। তড়িৎ কেঁপে ওঠে উষা, খামচে ধরে সাগরের বাহু আর প্রশস্ত বুক। এসব দেখে মৃদু হাসে সাগর। উষার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এবার খিদে মিটেছে, পেট ভরেছে নাকি? সাগরের মুখটা চেপে ধরলো উষা। দুজনের দৃষ্টিতে দৃষ্টি মিলে তখন। সাগর তখনও দুষ্ট হেসে তাকিয়ে বাম চোখটা টিপ দিয়ে সেভাবেই রয়। উষা লজ্জায় হাঁফাস করে বলে ওঠে, চুপ করুন বেহায়া পুরুষ মানুষ। সাগর বলল, ও মা, এখানে বেহায়ার কি আছে? পেট মন না ভরলে বলো, এবার মন ভরে যাবে আর পেটও ভরবে। তারপর উষার দিকে তাকিয়ে দুই ভ্রু নাচিয়ে বুঝে দ্বিতীয়বার এমন করবে কিনা। উষাও তৎক্ষণাৎ জোরে ধাক্কা দেয় তাকে। সাগর ইচ্ছে করেই সরে আসে উষার ওপর থেকে। বিছানা থেকে নেমে দাঁড়ায় দ্রুত পায়ে এগিয়ে যায় ওয়াশরুমের দিকে। যেতে যেতে গম্ভীর স্বরে বলল, গাউন টাইপ কিছু পরে নে সুইট বি, রেস্টুরেন্ট এরিয়াতেই খাবার খাবো, হিজাব মাস্ট করবি। এই এদিকে ইনানি বিচের দিকে ঘোরাঘুরি করে ফিরবো বাসায়। উষা খুশি হয় বেশ। খুশি
খুশিতে গদগদ হয়ে গাউন বের করে ব্যাগ থেকে তৈরি হয়ে যায় সে। সাগর আর উষা হোটেল থেকে বের হয়েছে ঘড়িতে তখন প্রায় 5:30। বেশি দূর তো আর যেতে পারেনি। প্রথমে হোটেলের প্রাইভেট বিচের এরিয়াটুকু ঘুরেছে ওরা, তারপর ইনানি বিচের দিকে গেল। ঘোরাঘুরি শেষে হোটেলে ফিরল সন্ধ্যা 7টার দিকে। সাগর আর উষা নিজেদের সুটের সামনে এসে দাঁড়াতেই সাগর ব্যস্ত স্বরে বলল, ওহো সুইট বি, আমার তো রিসেপশনে একটু কথা বলার দরকার ছিল। তুই রুমে যা, আমি আসছি, এক্ষুনি চলে আসবো, দেরি হবে না। উষা সায় জানাতেই সাগর আস্তে করে চুমু খেলো বউয়ের কপালে, লক খুলে দিয়ে ইশারা করলো রুমে ঢুকার। সাগর দাঁড়িয়ে রইল নিজের জায়গায়। উষা রুমে যাওয়ার আগ পর্যন্ত সে এভাবেই থাকবে। উষা ভিতরে ঢুকে দরজা আটকাতেই সাগর ফুস করে নিঃশ্বাস ছাড়লো।